আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সাথে হচ্ছে হাবিব রবির আজকে দ্বিতীয় ইংরেজি ক্লাস। প্রথম ক্লাসটা আমরা খুবই মজা করে নেওয়ার চেষ্টা করছি। আজকের ক্লাসে বাকি যতটুকু গ্রামার আইটেম ছিল ওইগুলা দেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, ভাই একটু অসুস্থ, এই কারণে গতকালকে ক্লাসটা তোমাদের নিতে পারি নাই। আই এম ভেরি সরি টু সে। আর আজকে আশা করি একটু হয়তো বা লাউডলি কথা বলতে পারবো না, বাট তোমরা একটু কনসার্নলি কথাগুলো শুনো, হ্যাঁ তাইলে হবে। ঠিক আছে ভাই, যারা যারা আসছো তোমরা সবাইকে একটু মেনশন দিয়ে দাও বন্ধু বান্ধবদেরকে, আমরা একসাথে পড়াশোনা শুরু করে দিব। হ্যাঁ ঠিক আছে ভাই, সবাই একটু জানাও তো যারা আসছো যে ভাইকে শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক কিনা একটু বলবা, শোনা যাচ্ছে কিনা, সব কিছু ঠিকঠাক কিনা। এই তো ইমরান খান আছি। একটু বলো তো ভাই, ক্লিয়ার কিনা সব কিছু, একদম ঠিকঠাক আছে কিনা, তাহলে আমরা শুরু করে দেবো। অলরেডি অনেক রাত হয়ে গেছে, আমরা চেষ্টা করবো আজকে তোমাদেরকে আরও কিছু জিনিস শিখিয়ে দেওয়ার আর কি। আর আরেকটা জিনিস মনে রাখো, কথাটা সবাই উপস্থিত হইলে আমি আবার বলবো। এখন যারা আছো তোমাদেরকে আমি আবার বলে দিচ্ছি, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু গ্রুপে একটা পোস্ট করা হয়েছে। হ্যাঁ, আমি নিচ থেকে একটা পোস্ট করছি, সেটা হচ্ছে তোমাদের যে সাজেশন যেটা বলো আর কি, যে আমাদের ভোকাবুলারি যে সাজেশনটা, ঠিক আছে, স্পেলিং তোমরা কোন কোনগুলো শিখবা, ফ্রেজ এন্ড ইডিয়মস কি, সিনোনিম অ্যান্টোনিম খুদ থেকে পড়বা, এগুলো কিন্তু ভাই বলে দিছে সবগুলা। এক কথা ভাই, লাউড অ্যান্ড ক্লিয়ার প্রিভিয়াস ইয়ার পড়বা, অন্য কোনো কিছু দরকার নাই। স্পেসিফিকলি বলে দিয়েছিলাম তোমরা হাবিবুবির কোয়েশ্চেন ব্যাংকটা পড়বা, ঠিক আছে, রাজশাহীর কোয়েশ্চেন ব্যাংকটা পড়বা, আর চট্টগ্রামের কোয়েশ্চেন ব্যাংকটা পড়বা, ইনাফ, আর কিছু লাগবে না। এখন তোমার হাতে এত সময়ও নাই যে তুমি একদম লম্বা সময় ধরে ধরে সব কিছু পড়বা, ঠিক আছে, জাস্ট এই জিনিসগুলো দেখে যাবা, ইনশাল্লাহ পারবা। আর এছাড়া হচ্ছে নিজের বেসিকটা সবার আগে, পরীক্ষার হলে আমরা একটা অংশ শিখে যাই, আর একটা অংশ আমাদের ভালো করে শুনে, কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা, আমি প্রায় সময় কথাটা বলি। একটা পরীক্ষার হলে আমরা পড়ে শিখে যাই, আরেকটা হচ্ছে আমরা যে ক্লাস 1 থেকে 12 পর্যন্ত পড়ছি, অটোমেটিক্যালি আমাদের একটা বেসিক একটা গ্রো হয়েছে, ওইটা আমি পরীক্ষার হলে নিয়ে যাই, ওইটা আমি শিখে যাই না, ওইটা আমি অটোমেটিক্যালি আমার সাথে থাকে, ওইটাকে কাজে লাগানো হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট। হ্যাঁ, একটা অবশ্যই আমরা পড়ে যাবো, সেটা একটা জিনিস, কিন্তু অনেক জিনিস দেখবা ক্লাস 4, 5, 6, 7 জিনিস চলে আসছে। বিসিএস এর মতো পরীক্ষাতে ক্লাস টু এর বইয়ের অঙ্ক আসছে। এই যে দেখলাম, ওই গতকাল একটা প্রশ্ন পড়তেছিলাম, যে একটা লোক দাঁড়ায় আছে, ওই পিছন থেকে ষষ্ঠ আর সামনের থেকে দ্বিতীয়, না কিরকম কিছু একটা বললো, যে ক্লাস 2 এর অঙ্ক, একদম রেফারেন্স সহ ক্লাস 2 এর বইয়ের অঙ্ক দিয়ে দিছে বিসিএস এর মতো পরীক্ষাতে। সো ওইটা ওইটা অটোমেটিকলি পড়ে হয় না, ওইটা তুমি যা পড়ে আসছো তা দিয়ে হয়ে যায়। হ্যাঁ, আদাব আদাব ভাইয়া, আর সব কিছু ঠিক থাকলে একটু বলো, আমরা শুরু করে দিব। হ্যাঁ পোলা পান, কথা বলিস না কেন? ওয়ালাইকুম সালাম রাজু। একটু নোট খাতা নাও, নিয়ে বসো। আজকে তোমাদের প্রশ্ন অ্যানালাইসিসের সাথে সাথে আমরা কিছু নোটস দিব। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট নোটস, যেহেতু তোমাদের সামনে গুচ্ছেরও পরীক্ষা বাকি। সো তোমরা এই দুইটা ক্লাস যারা ভাইয়ের করে ফেলছো, তোমরা কিন্তু বেসিকটাতে অনেক টাকা গেছো। আমি আবার বলতেছি, হাজি দানেশের পরীক্ষা টোটালি বেসিক, একদম নর্মাল গ্রামার। আমি কিন্তু কঠিন কোনো গ্রামার নিয়ে আলোচনা করি নাই, করবো না। তবে গুচ্ছের তোমরা আশা করি ভাই যদি সুস্থ থাকে 1-2টা ক্লাস পাওয়া, সেটার মধ্যে আমরা একদম টিপিক্যাল ক্রিটিক্যাল গ্রামারগুলো নিয়ে কথা বলো, যেমন কজেটিভ ভার্ব, লিঙ্কিং ভার্ব, ট্রানজিটিভ ভার্ব, ইন্ট্রানজিটিভ ভার্ব, এগুলো নিয়ে আমি কিন্তু তোমাদের সাথে কথা বলি নাই। হাজি দানে সেগুলো থেকে প্রশ্ন হয় না ভাই, ঠিক আছে, একদম পিওর বেসিক গ্রামার যেটা তুমি 9-10-এ পড়ে আসছো, ভয়েস, নেরেশনস, হ্যাঁ, পার্টস অফ স্পিচ, এখান থেকে প্রশ্ন আসে লিটারেলি। সো সো হ্যাঁ, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ ভাই। আমরা অনেকেই চলে আসতেছি। জিএসটি ক্লাস তো হবে রে, এই দুইটা ক্লাস করে ফেল তোরা, দেখবি এই দুইটা ক্লাসে অনেক কিছু শিখে যাবি। আর জিএসটির জন্য জাস্ট ক্রিটিক্যাল গ্রামারগুলো পড়াবো, বললাম একদম স্পেশাল গ্রামারগুলো, যেগুলো টপ ক্লাস,
তোমরা টুয়েফলের নাম শুনছো, দেখবা টপ ক্লাস গ্রামারগুলো আমরা পড়াবো। হ্যাঁ, আর হাজির হাসানের জন্য আমরা বেসিক পড়াইতেছি, ইনশাল্লাহ এখান থেকে তোমার কাজে দিবে। কতজন আসছি আমরা? আমরা শুরু করে দিব। ওয়ালাইকুম সালাম ভাই, ওয়ালাইকুম সালাম। বলো, আমরা কি শুরু করব? বলো তো একটু ভাই। কতজন আছি আমরা? ওকে, ওকে, ঠিক আছে ভাই, আমরা শুরু করতেছি। হ্যাঁ, একদম একটা খাতা নিয়ে বসো। আজকে আমরা একটু লিখবো। প্রথম ক্লাসে আমরা হয়তো বা একটু স্লো গেছি। আজকে আমাদের হাতে তোমাদের 32টার মতো প্রশ্ন আছে। এই 32টা প্রশ্ন থেকে আমরা আরও যেন তুমি আরও 200, 400, 500 প্রশ্ন সলভ করতে পারো, এই সিস্টেমে আজকে দেখানোর চেষ্টা করবো। ঠিক আছে ভাই, তাহলে আমরা শুরু করে দিলাম। ওয়ালাইকুম সালাম ভাই, ওয়ালাইকুম সালাম। ঠিক আছে ভাই, শুরু করি। আর হ্যাঁ, আমি নেত্রকোনার মানুষ, তো তোমরা অনেকেই হয়তো আমার কথা বুঝবা না, তবে আমি চেষ্টা করি বাইরে আমরা যতই ইনফর্মাল থাকি ক্লাসে একটু বইয়ের ভাষায় কথা বলা। যেমন তোমার শিহাব ভাই, তারপরে হচ্ছে তোমার রাহেন ভাই সিলেটে থেকে আসে, সিলেটের ভাষা আমরা এখন অনেক কিছু বুঝি না, ঠিক আছে না? তবে যেখানে যতটুকু যাওয়ার সেটা চালানো যায়। আশা করি আমার কথা বুঝো, আমি বইয়ের ভাষায় কথা বলার চেষ্টা করি, ঠিক আছে? যদিও মাঝে মধ্যে আঞ্চলিকতা আসে, ওইটাকে তোমরা নর্মালি নিবা, ঠিক আছে? আঞ্চলিকতা ছাড়া মজা নাই। যার যে ভাষা ওইটার প্রতি তার ইমোশনটা হিউজ। তোমরা যারা দেখবা দেখো, তো আমরা যারা মাইমিসিংয়ে আমাদেরও একটু ওই টানটা আসে আর কি। যাই হোক, আশা করি বুঝবা। আর যদি না বুঝো, ভাইকে বলবা যে ভাই বুঝতেছি না, চেষ্টা করবো আর একটু শুদ্ধ বলার জন্য আর কি। ওকে, দেখো সবাই খাতা কলম নিয়ে রেডি থাকো, আমরা আলোচনা করবো। আমাদের সামনে দেখো প্রথম যে প্রশ্নটা আসছে, আমাদের সামনে দেখো, আমরা কিন্তু প্রশ্ন থেকেই যাব। প্রশ্ন থেকেই আমরা অতিরিক্ত কিছু শেখার চেষ্টা করব। এই যে কন্ডিশনাল না, কন্ডিশনালের প্রশ্ন সবাই একটু লিখে রাখবা। আগের ক্লাসে সলভ করছিলাম, লিখে রাখো কন্ডিশনাল। ঠিক আছে, এই প্রশ্নটা কিসের রে? তোমরা জিএসটির প্রশ্ন যারা দেখছো, আজকে কিন্তু থার্ড কন্ডিশনাল থেকে প্রশ্ন হয়েছে। তোমাদের এখানে থার্ড কন্ডিশনাল অথবা ফার্স্ট কন্ডিশনাল থেকে প্রশ্ন হবে, ঠিক আছে? একদম প্রশ্ন আউট, এখানে কোনো কথা নাই। দেখো তো, দেখো একটু দেখো, এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। ইফ ইউ ড্যাশ আ মেটাল বল, ইট গেটস বিগার, চুজ দ্য কারেক্ট ওয়ার্ড, চুজ দ্য কারেক্ট ভার্ব। এখন প্রশ্নটা কন্ডিশনালের। ভাই আগের ক্লাসে কন্ডিশনাল নিয়ে কথা বলছে, তোমরা সকলেই জানো। কোনো বাক্যে যদি ইফ থাকে, কোনো বাক্যে যদি ইন কেস থাকে, কোনো বাক্যে যদি আনলেস থাকে, কিংবা ইফ নট থাকে, তাহলে সেটা কন্ডিশনাল। আর কন্ডিশনালের 4টা ফর্মুলা আছে, সেটা কিন্তু ভাই আগেই শিখাইছে। একটা জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল, থার্ড কন্ডিশনাল। জিরো কন্ডিশনালটা কী হবে রে? দেখো, যারা আগের ক্লাস করছো তোমাদের খাতা কিন্তু সুন্দর করে লেখা আছে। জিরো কন্ডিশনালে বাম পক্ষেও যা থাকবে, অর্থাৎ ভার্বের বেস ফর্ম থাকবে, ডান পক্ষেও ভার্বের বেস ফর্ম থাকবে। ফার্স্ট কন্ডিশনালে বাম পক্ষে ভার্বের মানে বাম পক্ষে হচ্ছে তোমার ভার্বের বেস ফর্ম থাকবে, কিন্তু ডান পক্ষে আবার ফিউচার ইনডেফিনিট টেন্স হয়ে যাবে, অর্থাৎ উইল প্লাস ভার্বের বেস ফর্ম। সেকেন্ড কন্ডিশন কি? বাম পক্ষে পাস্ট ইনডেফিনিট টেন্স থাকবে, আর ওইটা হবে কি তোমার উড প্লাস ভার্বের বেস ফর্ম। আর থার্ড কন্ডিশনাল হচ্ছে ইফ প্লাস হেড প্লাস ভি3, ডান পক্ষে থাকবে উড হেড প্লাস ভি3। তোমরা একটু বলো তো এইটা কোন কন্ডিশনালের প্রশ্ন দেখি। কন্ডিশন একদম ভুলে গেছি, হ্যাঁ ভুললে হবে না, ভুললে হবে না। এটা কোন কন্ডিশনালের প্রশ্ন একটু বলো দেখি। এই তো আহনাফ আবিদ অ্যান্সার বলে ফেলছে, তারপর হচ্ছে শাহরিয়ার জিতু অ্যান্সার বলে ফেলছে। হ্যাঁ, তোমরা কেরাবারে লাগাইতেছো, কিলাকিলি শুরু হয়ে গেছে কিন্তু তোমাদের মধ্যে। একজনে বলছো সি, একজনে বলছো ডি। আচ্ছা, কন্ডিশনাল নোট আর আজকে আরেকবার দিয়ে দিব ফাইনাল। হ্যাঁ, কন্ডিশনাল নোট আজকে ফাইনাল দিয়ে দিচ্ছি, লিখে ফেলো, লিখে ফেলো, আজকে একটু লিখাবো। জিরো কন্ডিশনাল, আচ্ছা আমরা এভাবে লিখি, লিখো জিরো কন্ডিশনাল। তোমরা ইন্টারমিডিয়েটে পড়ে আসছো 3 ধরনের কন্ডিশনাল, কিন্তু এখন পড়া লাগবে 4টা। জিরো থেকে প্রশ্ন আসবে, মনে রাখবা, লিখে ফেলো। যারা লিখে নয় লিখে ফেলো, আজকে লাস্ট। এগুলো জিএসটিতে পড়াবো না, কিন্তু জিএসটিতে এখান থেকে 100% প্রশ্ন আসবে, কিন্তু এটা আর পড়াবো না। যা পড়াই ফেলছি তা পড়াবো না। ইফ প্লাস ভার্বের বেস ফর্ম, ডান পক্ষে হবে কি ভার্বের বেস ফর্ম বা 1 নাম্বার ফর্ম, যাই বলো। আর ফার্স্ট কন্ডিশনাল, এটা তোমরা পড়ে আসছো ছোটবেলায়। ইফ প্লাস ভি1 থাকবে, এইদিকে কি থাকবে? উইল প্লাস ভি1 থাকবে, উইল প্লাস ভি1 বা ভার্বের বেস ফর্ম, বেস ফর্মটাই বলা দরকার। সেকেন্ড কন্ডিশনাল কি রে? ইফ প্লাস ভি2, এখানে হবে কি উইল প্লাস
ইয়েস, উড প্লাস ভার্বের বেস ফর্ম, কারণ এরা মডাল অক্সিলারি ভার্ব, আর মডাল অক্সিলারি ভার্বের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের বেস ফর্ম বসে। এন্ড ফাইনালি থার্ড কন্ডিশনাল, খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইফ প্লাস হ্যাড প্লাস V3 উড হ্যাভ প্লাস V3। আর জীবনও লিখে দিব না, পোলাপান 2 বছর পরে আসছে সেইগুলা ইন্টারমিডিয়েটে, এখন বলে কন্ডিশনাল ভাই ভুলে গেছি। উড হ্যাভ প্লাস V3, উড হ্যাভ প্লাস V3, এই হচ্ছে আমার 4টা ফর্মুলা কন্ডিশনালের, এই হচ্ছে 4টা ফর্মুলা। এই তো রাজু বলছে এটা জিরো কন্ডিশনালের প্রশ্ন। ইয়েস ভাই, এখন এখন একটু ভালো করে দেখো, কেউ লিখবা না, একটু বোর্ডের দিকে তাকাও। দেখো ফার্স্ট কন্ডিশনাল আর জিরো কন্ডিশনালের মধ্যে হচ্ছে আমাদের কিলাকিলি। দেখো তো দুইটারই বাম পক্ষে কি আছে, B1 আছে, B1 আছে, কিন্তু একটা ডান পক্ষে V1, একটা হচ্ছে উইল প্লাস V1। এখন প্রশ্ন হচ্ছে ভাই, কখন আমি শুধু V1 দিব, কখন আমি উইল প্লাস V1 দিব, কেমনে বুঝবো যে কোনটা জিরো কন্ডিশনাল কোনটা ফার্স্ট কন্ডিশনাল? দেখতে তো একই রকম। এইটার তোমার বোঝার ক্ষেত্রটা হচ্ছে, ওই দিন বলছিলাম, আজকে আবার বলতে, 3টা জিনিস মনে রাখবা, অতিরিক্ত জানার দরকার নাই, অনেক আছে, টোটাল 7টা জিনিস আছে, তুমি জাস্ট 3টা মনে রাখবে। একটা হচ্ছে কি, বৈজ্ঞানিক সত্য, বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, আরেকটা হচ্ছে সর্বশেষ আমাদের কি, অভ্যাসগত, হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত। বৈজ্ঞানিক সত্য, চিরন্তন সত্য, অভ্যাসগত কোনো কিছু, এই তিনটা যদি এই অংশে উল্লেখ থাকে, তাহলে আমরা জিরো কন্ডিশনাল ধরবো। আর এই 3টা ছাড়া পৃথিবীর যত কিছু ঘটে সব হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল, অর্থাৎ উইল প্লাস V1 দিব। এখন তুমি দেখো, আরেকবার বলে নেই, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই কারণে একটু সময় নিচ্ছি। দেখো, যদি তোমার 3টা কথা বৈজ্ঞানিক সত্য, ধরো তুমি পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তাপ দিলা, পানি কি হবে, উড়ে চলে যাবে। এটা সত্য না মিথ্যা বলো? তোমরা সবাই সায়েন্সের পড়ান, বিজ্ঞানী, তোমাদের এটা আরো ইজিলি বোঝার কথা, যে এটা তো একদম মানে চিরন্তন সত্য, সাইন্টিফিক ট্রুথ, আমরা বলতে পারি বৈজ্ঞানিক সত্য। পানিকে তুমি 0 ডিগ্রি পর্যন্ত নিলে এটা আইস হবে রে সোনা। তাহলে যদি আইস হয়, তার মানে এটা ঘটবেই। সূর্য কি বলে, পৃথিবী সূর্য চারদিকে ঘুরে, এটা সত্য, চিরন্তন সত্য। সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়, এটা চিরন্তন সত্য। তুমি বিষ খাইলে তুমি মারা যাবা, এটা চিরন্তন সত্য। তুমি যদি কি করো, এই যে এখানে যেটা বলছে যে ইফ ইউ আ মেটাল বল ইট গেটস বিগার, তুমি যদি একটা মেটাল বলকে কি করো, হিট করো, আঘাত করো, তাহলে এটা কি হবে, বড় হবে। বাস্তব কথা না? বাস্তব কথা। যেহেতু এটা একটা তোমার সাইন্টিফিক ট্রুথ, তাহলে অ্যান্সার হচ্ছে জিরো কন্ডিশনাল আমরা ধরে নিব। তাহলে জিরো কন্ডিশনাল ধরে, এই দেখো তো কেমনে বুঝলা, প্রশ্নের অ্যান্সার কেমনে করবা দেখো। তোমরা একদম ম্যাথমেটিক্যালি ইংলিশকে সলভ করা যায়, আমরা আসলে বাচ্চাদেরকে ভয় দেখাই ছোটবেলা থেকেই। চলো আমরা একটু ম্যাথমেটিক্যালি সলভ করার চেষ্টা করি। নোটটা আশা করি লেখা হয়েছে সবার। এই তো সবাই জিরো কন্ডিশনাল বলতেছে, নোটটা লিখে ফেললে আমি একটু মুছে দিব। আর লিখছো কিনা বলো, এখানে একটু আলোচনা করা লাগবে, এখানে মুছতে হবে এটা। একজন বলে দাও লেখা হয়েছে কিনা ভাই। সময় নিও না, হ্যাঁ ভাই, যখন লিখবে সাথে সাথে লিখে ফেলবা, একদম সাথে সাথে লিখে ফেলবা, এরপরে আমরা অন্য কাজ করা লাগবে কিন্তু। এই বললাম, মুছে দিলাম। এখন দেখ, এখন এই দিকে দেখ কি হয়েছে। এখন আমরা জানি সব সময় কন্ডিশনারে 2টা পক্ষ থাকে, একটা লেফট হ্যান্ড সাইড, একটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। দেখো আমি তোমাদের ওই ম্যাথে ঢুকতেছি, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড, যে কোনো একটা অংশে তোমাকে ক্লু দেওয়া লাগবেই। প্রথম কথা হচ্ছে তোমার ওই যে 4টা ফর্মুলা মাথায় একটু প্লিজ একটু তোমার এটা মাথায় ঢোকানো লাগবে। এরপরে তোমাকে হচ্ছে দেখা লাগবে ডান পক্ষে ক্লু দেওয়া নাকি বাম পক্ষে ক্লু দেওয়া। যদি ডান পক্ষে ক্লু দেওয়া থাকে তুমি বাম পক্ষ লিখবা, আর যদি বাম পক্ষে ক্লু দেওয়া থাকে তুমি ডান পক্ষ লিখবা, দুইটাই হইতে পারে। এখন তোমাকে ডান পক্ষে ওরা ক্লু দিয়ে দিছে, কোন পক্ষে দিছে রে, ডান পক্ষে দিছে V1। তাহলে ডান পক্ষে V1 কেবলমাত্র একটা ফর্মুলাতে আছে, এটার নাম হচ্ছে কি, এই যে দেখো জিরো কন্ডিশনাল, ইফ প্লাস V1, ডান পক্ষে ছিল V1।
ইফ প্লাস ভি ওয়ান, ডান পক্ষে ছিল কি ভি ওয়ান। এটা কেবলমাত্র একটা কন্ডিশনালে আছে, যার নাম হচ্ছে কি জিরো কন্ডিশনাল। তুমি এখন সাইন্টিফিক্যালি কেমনে সলভ করবে একটু দেখো, ম্যাথমেটিক্যালি দেখাই। দেখো কি দেওয়া আছে, ভি ওয়ান দেওয়া আছে, এই দেখো ভি ওয়ান দেওয়া আছে, ইফ আসিল না, এই যে দেখো ইফও দেওয়া আছে। দেখো তো একটু ভালো করে দেখো, ইফও আমরা পাইলাম, ভি ওয়ানও পাইলাম, এখন বাকি আছে কে? বাকি আছে একজন, তার নাম হইলো কি, তার নাম হইলো ভার্ব। এই যে ভি ওয়ানটা বাকি আছে, এখানে শুধু কে বসবে, ভি ওয়ান বসবে। এখন এই চারটার মধ্যে খুঁজে দেখো ভি ওয়ান কে আছে, তাহলে হিটস ভি ওয়ান, ঠিক আছে। কিন্তু ভার্বের সাথে এস অথবা ইএস কখন হয়? যখন সাবজেক্ট সকিনা হয়, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়। যেহেতু সাবজেক্ট এখানে সকিনা নাই, তার মানে এটা এস বাই এস যুক্ত হবে না। হিটেড মানে ভি টু, এটা হওয়ার পসিবিলিটি নাই। হিট, এটা অ্যান্সার হতে পারে উইল হিট, এটা তো ফার্স্ট কন্ডিশনাল না। দেখো বুঝছো কিনা দেখো, খুবই সহজ প্রশ্ন, বাট আমরা একটু সময় নিয়েছি এটাতে, এরপর থেকে আমরা একদম দ্রুত যাব। লেখো, দেখো 2 নম্বরটা, শি ইজ ওয়াকিং ইন আ ওয়াইল, ইন আ ওয়াইল। এই দেখো, শি ইজ ওয়াকিং ইন আ ওয়াইল বলতেছে এখানে ওয়াইলটা কি? এখন তোমাকে অ্যান্সার দিচ্ছে কনজাংশন, নাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন। এই অ্যান্সার কর পোলাপান, একটু অ্যান্সার কর তো দেখি। এই তো নাউন নাকি? হ্যাঁ নাউন। আমরা যেহেতু এটা খুবই সহজ প্রশ্ন, নাউন থেকে প্রশ্ন হয়েছে, আমরা একটু কথাবার্তা বলি। এর নাম হচ্ছে ডিটারমিনার। কি? ডিটারমাইনার্স। আর ডিটারমাইনার্সের পরে যদি একটা শব্দ থাকে, ডিটারমাইনার্সের পরে যদি একটা শব্দ থাকে, কিয়ামত পর্যন্ত যতদিন সূর্য পশ্চিম দিকে না উঠবে ততদিন এটা নাউন। দেখো এটা লিখে রাখো, হুবহু লিখে রাখো, ভাইজান লিখছে ডিটারমিনার প্লাস একটা শব্দ কিয়ামত পর্যন্ত নাউন। ডিটারমিনার প্লাস একটা শব্দ কিয়ামত পর্যন্ত নাউন। তোমাকে একটা সূত্র শেখাই, পেড পিএভিসির সূত্র বা ডেপ পিএভিসি অনেকে বলে। এই দেখো ওয়ার্ড 1, দেখো কত সুন্দর জিনিস শিখাই দিলাম। ওয়ার্ড 2, ওয়ার্ড 3, ওয়ার্ড 4। আবার এইভাবে লিখতে পারো। আচ্ছা এভাবে না লিখি আমরা, দাঁড়াও প্রথমে এদিক থেকে লিখি যে ওয়ার্ড 4, ওয়ার্ড 3, ওয়ার্ড 2, ওয়ার্ড 1, এখানে হয়েছে পিএভিসি। দেখো ডেপ পিএভিসি বা পেড পিএভিসি তোমরা যেমনি বলো, এটা একটা সূত্র আছে কিন্তু। হ্যাঁ, পি মানে হচ্ছে কি প্রেপোজিশন, পি মানে হচ্ছে প্রেপোজিশন, আবার পি মানে হচ্ছে পসেসিভ, পসেসিভ অ্যাডজেক্টিভ। যদি পারো একটু লিখে রাখো, সারা জীবন কাজে লাগবে পসেসিভ, ঠিক আছে। আর এ মানে কি? এ মানে অ্যাডজেক্টিভ, এ মানে হচ্ছে অ্যাডজেক্টিভ, ডি মানে ডিটারমিনার। দেখো এদের পরে যদি 4টা শব্দ থাকে কোনো দিন, তাহলে 4 নাম্বার শব্দটা অ্যাডভার্ব, 3 নাম্বার শব্দটাও অ্যাডভার্ব, 2 নাম্বারটা অ্যাডজেক্টিভ, 1 নাম্বারটা নাউন। দেখো অর্থাৎ পেড পিএবিসি। আর এপি মানে কি? এপি মানে হচ্ছে পাংচুয়েশন, মানে ফুল স্টপ বা একটা কমাদারি, পাংচুয়েশন, ঠিক আছে। এ মানে অনেক সময় অ্যাডভার্ব হয়, আবার বি মানে হচ্ছে ভার্ব হইতে পারে কোনো কোনো ক্ষেত্রে, সি মানে হচ্ছে কি তোমার কনজাংশন হইতে পারে। এটা তোমার জানার দরকার নাই, এই অংশটা বোঝানোর দরকার নাই, আমি তোমাকে লিখে দিছি, পরে কোনোদিন সময় থাকলে আরও লম্বা করে বোঝাবো। তুমি জাস্ট মনে রাখবা প্যাডের পরে যদি 4টা শব্দ থাকে, প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টাও অ্যাডভার্ব, তৃতীয়টা অ্যাডজেক্টিভ, চতুর্থটা নাউন, তাহলে এই যে ডেপ বলো প্যাড বলো, পিতে হচ্ছে কি প্রেপোজিশন, পিতে হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভগুলো। পসেসিভ অ্যাডজেক্টিভ তুমি চিনো, কে? মাই, ইউর, হার, হিজ, দেয়ার, ইটস, এরা 6 জন হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ। এদের পরে যদি 4টা শব্দ থাকে, প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডভার্ব, তৃতীয়টা অ্যাডজেক্টিভ, চতুর্থটা নাউন। এদের পরে যদি 3টা শব্দ থাকে, প্রথমটা অ্যাডভার্ব, দ্বিতীয়টা অ্যাডজেক্টিভ, তৃতীয়টা নাউন। যদি 2টা থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ, দ্বিতীয়টা নাউন, যদি একটা থাকে নাউন। তাহলে আশা করি বুঝাইতে পারছি। তাহলে আমরা শিখে ফেললাম কি, ডিটারমাইনার্সের পরে যদি একটা শব্দ থাকে, অবশ্যই সেটা কি হবে? অবশ্যই সেটা কি হবে রে? নাউন হবে। এই কারণে ওয়াইল এখানে নাউন। তোমাদের কাছে মনে হইতে পারে ওয়াইল কনজাংশন, কিন্তু না শোনা, এটা কনজাংশন হবে না, অ্যাডজেক্টিভ হবে না, এটা হবে না।
জাস্ট তোমরা একটু লিখে রাখো, এটা এটা দিয়ে কিন্তু কাজে লাগবে। জাস্ট সূত্রটা লিখে রাখো। হ্যাঁ, নেক্সট দেখো, হ্যাড শি আ নাইস ক্যামেরা। আই বলো দেখে, এটা অ্যান্সার করো। হ্যাড শি আ নাইস ক্যামেরা, হ্যাড শি আ নাইস ক্যামেরা, বলো দেখে এটা, এটা একটু অ্যান্সার করো তো, আমি দেখবো। এই তো সুমাইয়া জাহান ইতি, মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে, এই যে কিলাকিলি লাগছে, একজনে বলছে বি, একজনে বলছে সি, বাকিরা যারা আইবে সবাই কেরাবারা কিলাকিলি শুরু করে দিব। এটাই তো মজা, ইংলিশের মজা হয়েছে এখানে, কিলাকিলি লাগে। ঠিক আছে, ওকে, এই যে বি, এই যে, এই ইতির বাচ্চা এতক্ষণ ঠিক বলছিল, এখন আবার হ্যাপি অ্যান্সার করছে। এই যে আরেকজনের দ্বারা ম্যানিপুলেট হয়ে গেছে, এখন আবার ডিলেটও করে দিছে। এই এদিকে তাকা, দেখ, হেড আছে মানেই, হেড আছে, আমরা বলছিলাম কোনো বাক্যে যদি ইফ থাকে বাক্যটা কন্ডিশনালের, কোনো বাক্যে যদি ইনকেস থাকে বাক্যটা কন্ডিশনালের, কোনো বাক্যে যদি আনলেস থাকে বাক্যটা কন্ডিশনাল, আবার কোনো বাক্যের শুরুতে যদি হেডও থাকে ওই বাক্যটাও কন্ডিশনালের, তাহলে এটাও কন্ডিশনাল সেন্টেন্স। কিন্তু এখন তোমার যেটা বোঝা লাগবে যে হেড, হেড থাকলে আমাদের মাথায় আসে থার্ড কন্ডিশনালের কথা, আমরা দাগায় দিব। এটা এটা দাগায় দিলে ভাই জয় বাংলা তোমার, এটা দাগানো যাবে না বাবা। দেখো, হেডের পরে যদি ভিত্তি থাকে, একটু দেখো তো ফর্মুলাটা বের করে, একটু ফর্মুলাটা বের করে দেখো তো, একটু ফর্মুলাটা বের করে দেখো। হেডের পরে ভিত্তি থাকলেই শোনা শোনা এটা থার্ড কন্ডিশনাল হয়, কিন্তু হেডের পরে যদি ভিত্তি না থাকে, শুধু হেড থাকে, এখন হেডের পরে এখানে কোনো ভিত্তি আছে রে? নাই তো। হেডের পরে সি একটা প্রোনাউন, আই একটা ডিটারমিনার্স, নাইস একটা অ্যাডজেক্টিভ, ক্যামেরা একটা নাউন, তাহলে এখানে তো কোনো ইয়ে নাই, ভিত্তি নাই, অর্থাৎ ভার্বের 3 নাম্বার ফর্ম নাই। তার মানে কিন্তু এটা থার্ড কন্ডিশনাল না, একটু বোঝা লাগবে। প্রশ্নটা তাইলে কোন কন্ডিশনালের? সেকেন্ড কন্ডিশনালের। মনে রাখবা, হেডের পরে যদি ভিত্তি থাকে তাহলেই কেবলমাত্র প্রশ্নটা থার্ড কন্ডিশনালের, আর হেডের পরে হচ্ছে যদি ভিত্তি না থাকে এই প্রশ্নটা সেকেন্ড কন্ডিশনাল। এটা মনে রাখবা, সেকেন্ড কন্ডিশনাল। কারণ এই হেড থেকে আসছে? এই হেড আসছে হ্যাভ থেকে, তোমরা সকলেই জানো, হ্যাভ, হ্যাড, হেড। এই প্রশ্ন হাজার হাজার জায়গাতে আসছে, তুমি হাজার হাজার বার তুমি ভুল করে আসছো, কারণ হেড দেখি তোমার মনে হয়েছে উড হ্যাভ প্লাস ভিত্রি, কিন্তু না বাবা, উড হ্যাভ প্লাস ভিত্রি হওয়ার কোনো সুযোগ নাই। উড হ্যাভ টেক, উড হ্যাভের পরে টেক তো হয় না, টেকেন হইতে পারতো, এটা বাদ। উড হ্যাভ টেকেন এটা থার্ড কন্ডিশনাল, কিন্তু এখানে তো এরপরে ভিত্রি নাই, নাই মানে এটা থার্ড কন্ডিশনাল না, তাহলে উড টেক অ্যান্সার সেকেন্ড কন্ডিশনাল, এটা হবে না। হ্যাঁ, ওকে, সি অ্যান্সার। পোলাপান বিতে যায় না আবার, হ্যাঁ, আশা করি বুঝাইতে পারছি। এই প্রশ্নটাই আসছে, এই প্রশ্নটাই অনেকবার আসছে, তোমরা ভুল করে আসো। এই প্রশ্নটা তোমাদের ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা দিচ্ছ, এবার তো তোমাদের পরীক্ষা হয় নাই, যারা পরীক্ষা দিচ্ছ দেখবা হিউজ টাইম এই প্রশ্নটা আসছে, কিন্তু আমরা ভুল করে আসছি। আমরা সবাই দিয়ে আসছি কি থার্ড কন্ডিশনাল, মানে অ্যান্সার করছি উড হ্যাভ টেকেন সাম পিকচার্স, কিন্তু আসলে না বাবা। কারণ কখন দেখবা, এখন আমি বললাম যে হ্যাড হি বিন আ ক্যামেরা, বিন আ ক্যামেরা, এই দেখো এখন হেডের পরে ভিত্রি আছে, এখন তুমি অ্যান্সার করবা উড হ্যাভ টেকেন। তাহলে হেডের পরে যদি ভিত্রি থাকে আমরা ধরবো এটা থার্ড কন্ডিশনাল, আর হেডের পরে যদি ভিত্রি না থাকে, হেড যদি সিঙ্গলি বসে, তাহলে আমরা ধরবো এটা সেকেন্ড কন্ডিশনাল। ওকে ওকে, চলো নেক্সট। ইফ ইউ হ্যাড গন দেয়ার, এই দেখো এখন আর আমি সলভ করাবো না, তোমরা এটা পারো। ইফ ইউ হ্যাড গন, যেহেতু হেড প্লাস ভিত্রি আছে, এখন থার্ড কন্ডিশনাল, অ্যান্সার হবে কি উড হ্যাভ গট। কেউ বলতে পারো যে ভাই আমরা তো সারা জীবন পড়লাম উড হ্যাভ গটেন, এই জেলাও হেই কদু বাবা, যা গট তাই গটেন, এত কষ্ট করা দরকার আছে তোমার, এত কষ্ট করে গটেন লেখার? তাহলে এটাই অ্যান্সার, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা সহজ জিনিস, তোমরা পারো। হ্যাঁ, এ অ্যান্সার, এই তো সবাই পারো। ফার্স্ট, চেঞ্জ দ্য স্পিচ, উইল ইউ মেক কফি, উইল ইউ মেক কফি, তুমি কি কফি তৈরি করবে? শুনো, আমরা নেরেশন নিয়ে কিন্তু প্রথম ক্লাসে খুব বিস্তারিত মোটামুটি আলোচনা করছিলাম, ঠিক আছে? তারপরেও তোমরা একটু দেখো তো, নেরেশন পড়তে গেলে তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে সবার সামনে কিন্তু খাতা রাখবা, আমি যখন বল নোট করার কথা তখন কিন্তু নোট করবা, ঠিক আছে? কন্ডিশনাল নোট আমাদের শেষ, কিন্তু আমাদের পার্টস অফ স্পিচেরও
নোট শেষ। এখন দেখো আসছে আমাদের কি নেরেশন। নেরেশনের বিষয়টা তুমি একটা জিনিস মনে রাখবা যে নেরেশন হয় 5টা যে সেন্টেন্স আছে আমাদের, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ অ্যান্ড এক্সক্লেমেটরি, এই 5 ধরনের সেন্টেন্সের নেরেশন হয়। তুমি হচ্ছে এই 5 ধরনের সেন্টেন্স যদি ক্লিয়ারলি বুঝতে পারো, চিনতে পারো, তুমি নেরেশন ইজিলি করতে পারবা। ঠিক আছে, তাহলে উইল ইউ মেক কফি, এটা কোন সেন্টেন্স রে পোলাপান? এটা অবশ্যই হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। দেখি তো, বি, বি, ইমরান খান, বি। ওকে ওকে পোলাপান, হ্যাঁ এই তো হচ্ছে, তোমাদের সবারই হচ্ছে। দেখো তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্সে আমাদের কনজাংশন কি হয় রে? আমাদের কনজাংশন হয় ইফ। তোমরা জানো এটা ভাই, পরে আসছো, আমি সময় নিব না। অথবা WH ওয়ার্ড। আর রিপোর্টিং ভার্ব হয় কি আস্কড, অথবা ওয়ান্টেড টু নো। এটা তোমাকে আমি বলে দিলাম, এটা লিখে রাখো, ওয়ান্টেড টু নো। কেন বলে দিলাম? কারণ পরীক্ষায় গিয়ে দেখবা আস্কড নাই, ওয়ান্টেড টু নো দিয়ে দিছে, তখন কি করবা তুমি? এই কারণে তোমরা যারা ইন্টারমিডিয়েট পর্যন্ত ওয়ান্টেড টু জানার দরকার নাই। কিন্তু তুমি যখনই অ্যাডমিশনের পরীক্ষাতে বসবা, তখন কিন্তু অনেক সময় তোমাকে আস্কড না দিয়ে ওয়ান্টেড টু নো দিয়ে দিবে। হি ওয়ান্টেড টু নো মি, সে আমার কাছে জানতে চাইলো একই জিনিস, যেইলাও সেই কদু। আমি বারবারই কিন্তু একটা কথা বলি, তোমরা জাস্ট নোট করবা কি, যে ওয়ান্টেড টু নো কিন্তু হইতে পারে, এটা নোট করবা। পরীক্ষা দেখবা চলে আসছে, পরে দেখবা যে বলবা যে ভাই তো এটা পড়াইলো না, আমি কিন্তু পড়াই দিলাম, দেখছো? ওকে, এটা তোমাদের নতুন শেখা হচ্ছে ওয়ান্টেড টু নো। আর তোমরা আর্টস জানো, তাহলে ওয়েদারের বিষয় এখানে নাই, যেহেতু আর্টসটা সেটা আমরা রাখতে পারি, সেইটার কোনো বিষয় নাই। অর্ডার্ড কই হবে রে? ইম্পারেটিভ সেন্টেন্সে হয়। অর্ডার্ড, অ্যাডভাইসড, রিকোয়েস্ট, এগুলো কোথায় হয়? ইম্পারেটিভ সেন্টেন্সে হয়। সো এটা তো ভাই ইম্পারেটিভ সেন্টেন্স না রে শোনা, তাহলে এটাও বাদ, এটাও বাদ, এটাও বাদ। সবারই অ্যান্সার হয়েছে মাশাল্লাহ। অ্যান্সার হচ্ছে 2। হি আস্কড মি ইফ আই উড মেক কফি। কোত্থেকে হয়েছে রে? উইল হয়ে গেছে উড। আমরা জানি V1 থাকলে V2 হয়, আর এটা আগে অক্সিলারি ছিল বিদায় ইফ হয়ে গেছে, আর ইউ হয়ে গেছে আই, মেক তো ভার্বের বেস ফর্ম, এরপরে টিং টিং যা আছে টিং টিং। হ্যাঁ, একটু রেসপন্স করে বলাপান, হ্যাঁ রেসপন্স করলে কিন্তু ভালো লাগে। তোমাদের জন্য আমি এই যে অসুস্থ মানুষের ক্লাস নিচ্ছি। ওকে, দেখো আবার একটা নেরেশনের প্রশ্ন আসছে, আরেক নেরেশনের প্রশ্ন আসছে, এগুলো নিয়ে আলোচনা করব না, তোমরা এটা পারো। হ্যাঁ, এটা আমরা স্কিপ করলাম, খুব ইজিলি তোমরা এটা পারবা, সমস্যা নাই। তারপরেও যাদের দেখার, তোমরা এক নজর দেখে অ্যান্সারটা কমেন্টে জানায় দাও। আমি তোমাকে 15 সেকেন্ড টাইম দিলাম। হ্যাঁ, একটু কমেন্টটা বলো তো দেখি, কমেন্টে বলো। আমরা দেখি এটা তোমরা কি বলতেছো। এই তো, এই তো ইতি, সাদিয়া, খুবই সহজ বাবা, খুবই সহজ। এই দাঁড়াও, আমি তো শেয়ার দিয়ে নিই, এটা। এই তো সবারই হয়ে গেছে। হ্যাঁ, তবে কথা হচ্ছে ভাই, পরীক্ষায় আসলে যেন পারো। হ্যাঁ, পরীক্ষা আসলে যেন পারো, এবং এর খুব বেশি কঠিন প্রশ্ন হবে না। মাথাটা ভাই একটু ঠান্ডা রেখে দাগায় আইসো, ইংরেজির খুবই গুরুত্বপূর্ণ ভাই 25টা নাম্বার। হ্যাঁ, খামখেয়ালি করো না ভাই। দেখো, আর তুমি যতই বলো যে ইংরেজি পড়বো না, ইংরেজি তোমার ছাড়বে না। আমি সবসময় বলি, পৃথিবীর সব থেকে ছেঁচড়া সাবজেক্ট হচ্ছে ইংরেজি। তুমি ছোটবেলা থেকে কতবার এর অ্যাভয়েড করছো, চিন্তা করে দেখো তো। বলে ইংরেজি পড়বো না, তোমরা পড়ছোই না। 2 মাস 3 মাস মন চাইলে প্রাইভেট টিউশনে কোথায় পড়ছো না, পড়ো নাই। ধুর, কি হবে কি হবে, কিন্তু আজকে পর্যন্ত ইংরেজি তোমার ছাড়ছে। তুমি যতই বলো আই হেট ইউ, আই হেট ইউ, সে তোমার ফাঁক ফাইলে বলে দিবে কি, আই লাভ ইউ। ঠিক আছে, সো এ তোমার ছাড়বে না। দেখছো নি শেষ পর্যন্ত তোমারে ওই সাস্টে ধরো এবার অপশনাল দিলাইছে, এর আগে কিন্তু অপশনাল ছিল না, বাট এই দেখো তোমারে ধরাই দিছে। তুমি ভার্সিটিতে যাবা, তোমার কোনো বাংলা ভার্সন, বাংলাদেশের প্রত্যেকটা 54টা পাবলিক ভার্সিটি, কোথাও তুমি বাংলা ভার্সনের কোনো পড়াশোনা পাবা না, সব ইংলিশ ভার্সন। ও তোমার ছাড়বে না ভাই। তুমি দেশের বাইরে যাবা, তোমার আইএলস মারা লাগবে না, জিআরই মারা লাগবে না, এই দিন শেষে ইংরেজি লাগবে। সো তুমি যতই বলো আই হেট ইউ, সে সুযোগ পেলে তোমার বলে দিবে আই লাভ ইউ। সো ছাড়াছাড়ির কোনো সুযোগ নাই, ইংরেজি ছাড়ার কোনো সুযোগ নাই। আমরা অনেক সময় ছাড়ে দিই, বাট সে তোমাকে ছাড়বে না। একটু বইলো যে ভাই কি বলছে, যে আসলে ইংরেজি আমার ছাড়ছে কিনা, ছাড়ে নাই। ঠিক আছে, আচ্ছা, ওকে। হ্যাঁ, এটা বুঝো নাই কেন? কোনটা বুঝো নাই? ওকে, এটা পড়াই নাই আমি।
আগের ক্লাসে পড়াই নাই, আচ্ছা একটু বলে দিই, ফাইন, ভালো কথা বলছো, ওকে। দেখো দেখো, একটু মনোযোগ দাও, এটা একটু লিখে নাও, নোট লিখে নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি লিখো নোট। নোটের পরিবর্তে কুলু কুলু লিখতে পারো, হ্যাঁ লিখো, এটা কুলু কুলু এক দিয়ে লিখে ফেলো এটা। দেখো গুড মর্নিং, এটা লেখার পরে লিখবা 3টা শব্দ লিখো, মোটামুটি 3টা শব্দ লিখো। গুড মর্নিং, বাজে রাতের 12টা, আমি দিলাম তোমার গুড মর্নিং, ঠিক আছে। তারপরে হচ্ছে গুড নাইট, এরকম আছে না, গুড ইভিনিং, গুড মর্নিং, গুড নাইট, মানে উইশ, তুমি যাদেরকে উইশ করো, উইশ করার ক্ষেত্রে এটা মনে রাখবা, যদি যদি ইনভার্টেড কমার ভিতরে, যদি ইনভার্টেড কমার ভিতরে তোমার গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং, টিং টিং এই ধরনের কথাবার্তা থাকে, তাহলে তোমরাকে উইশ, এটা বেসিক্যালি কি হয়, উইশ করা বোঝায়। এই কারণে আমরা এটাকে কি করব, উইশড ইউজ করব। কি ইউজ করব, উইশড ইউজ করব। এখানে নতুন পড়া এটাই, এখানে নতুন পড়া এটাই। জাস্ট তুমি মনে রাখো যে যদি ইনভার্টেড কমার ভিতরে কোনোদিন গুড মর্নিং, গুড ইভিনিং, হ্যাঁ, তারপর যে গুড আফটারনুন, যা কিছু আছে এগুলো আসে, তাহলে আমরা কি করব, উইশ ব্যবহার করব। রিপোর্টিং ভার্বকে কাকে ব্যবহার করব, এদের পরিবর্তে আমরা রিপোর্টিং ভার্ব ব্যবহার করব উইশ। এটা তুমি জাস্ট মনে রাখো, WISHED, উইশ ব্যবহার করব। এরপরে যা আছে তা ডিরেক্টলি আমরা গুড মর্নিংকে বসায় দিব। তার মানে দেখো তো কি বলতেছে, হি সেড গুড মর্নিং মিস্টার কামাল, আসলে বাক্যটা কি ছিল, হি সেড টু মিস্টার কামাল গুড মর্নিং। তাহলে আমরা কি বলতে পারি, হি উইশড মিস্টার কামাল গুড মর্নিং। এই দেখো বুঝছো কিনা দেখো তো, এই সাদিয়া সাহেব ক্লিয়ার কিনা বলো। যদি গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট কোথাও দেখো, তাহলে জাস্ট তুমি একটা উইশড ব্যবহার করবা। উইশড এখানে কনসার্ন উইশডেরই। এখন দেখো তো হেড উইশ যেগুলো কিছু আছে শোনা, এগুলো বাদ, হুদাই হুদাই তোমার পেস লাগানোর জন্য দিছে। হি সেড, সেড কোথায় হয়, সেড কেবলমাত্র অ্যাসার্টিভ সেন্টেন্সে হয়। এটা কোনো বাই অ্যাসার্টিভ ম্যাসার্টিভ কোনো সেন্টেন্স না, বেসিক্যালি এটা তোমার একটা এক্সপ্রেশন, ঠিক আছে। এটা চিন্তা করার তোমার দরকার নাই, এখানে এরকম হবে না। আমরা শিখেই ফেললাম, যদি এরকম কোনো কিছু থাকে আমরা উইশ ব্যবহার করব। উইশের পরে আমরা এই যে অবজেক্টটা দিব, মানে কামাল সাহেবকে দিব, অবজেক্ট দিব, এরপরে যা আছে তাকে বসায় দিব, জেইলা হই কদু, ঠিক আছে। আশা করি বুঝাইতে পারছি তোমাকে, ক্লিয়ার, ওকে ফাইন, থ্যাংক ইউ ভাই। লিখে রাখো, এই নোটটা লিখে রাখো, ওকে ফাইন। আরেকটা নারেশন আসছে ভাই, সব তুমি পারো, এটা অ্যাসার্টিভ সেন্টেন্সের নারেশন, এটা আমরা আর কথা বলবো না। নেক্সট কি আছে দেখি, এইটা দেখি, এটা করো তো দেখি, এটা করো, এটা আসছে পরীক্ষাতে বেশ কয়েকবার আসছে, এটা করো। এই তো পোলাপান অ্যান্সার দিয়ে দিছি, হ্যাঁ, নাম্বার অ্যান্সার দিও তোমরা নাকি, ওকে। সেই দ্যাট এই তো ইতি, লামিয়া ইসলাম, সাইমা সিদ্দিকা, ওকে ফাইন, অ্যান্সার হয়ে গেছে আপনাদের, হ্যাঁ কোনো সমস্যা নেই। দেখেন, সেইড দ্যাট দ্য আর্থ মুভড, প্রথম কথা হচ্ছে যদি, যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে, ইনভার্টেড কমার ভিতরে যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে, সাইন্টিফিক ট্রুথ থাকে, কিংবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট থাকে, তাহলে আমরা কি করবো, এটা নো চেঞ্জ, নো চেঞ্জ, যা আছে আমরা তাকে বসায় দিব। জাস্ট কোন সেন্টেন্স, এটা তো অ্যাসার্টিভ সেন্টেন্স, আর অ্যাসার্টিভ সেন্টেন্সে আমাদের কনজাংশন হয় দ্যাট, এটা জাস্ট আমাদের বুঝলেই হয়েছে, আমরা সেটা জানি। তাহলে হি সেড দ্যাট দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, অনেক সময় এখানে আরাউন্ড থাকবে, রাউন্ডের পরিবর্তে কি থাকবে রে পোলাপান, আরাউন্ড থাকবে, এটা আবার মানে ভয় পাওয়া যায় না, রাউন্ড যা আরাউন্ডও তা। আমরা যদি প্রিপোজিশন পড়তে পারতাম, হ্যাঁ ইনশাল্লাহ প্রিপোজিশনের ক্লাস তোমাদেরকে আমি জিএসটি এখানে দিব, কারণ এখানে প্রিপোজিশন থেকে প্রশ্ন আসবে স্ট্যান্ডার্ড, এখানেও প্রিপোজিশন থেকে প্রশ্ন হবে, 3টা প্রশ্ন প্রিপোজিশন থেকে পাওয়া, মানে হাজি দানেশও 3টা প্রশ্ন পাবা প্রিপোজিশন থেকে। কি পড়বা বলে দিছি প্রিভিয়াস ইয়ারের, একটু পড়তে থাকো আপাতত, বিশেষ করে অ্যাপ্রোপ্রিয়েট গুলো। আর প্রিপোজিশনের ক্লাস তোমাদেরকে ভাই দেওয়ার চেষ্টা করবে, প্রিপোজিশনের কিছু জিনিস শেখার দরকার আছে তোমাদের, ওকে। তাহলে অ্যান্সার এটা হইতে পারে, দ্য সান মুভড, হয় মুভড হবে না, চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু ইউনিভার্সাল ট্রুথ, তাহলে চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নাই, এটা হবে না। দ্য আর্থ মুভ দ্য সান হ্যাজ মুভ, না এটা পাস্ট পারফেক্ট টেন্সের হওয়ার সুযোগ নাই,
হি সেড দ্যাট দ্য আর্থ, এটা হবে না। তাহলে অ্যান্সার কি? সবারই অ্যান্সার হয়েছে, মাশাআল্লাহ। ঠিক আছে, আশা করি এটা ক্লিয়ার। তোমার মনে রাখবা শুধু যদি ইউনিভার্সাল ট্রুথ থাকে, এখানে এরকম থাকতে পারতো যে হি সেড, দেখো তো আমি আরেকটা লিখে দিই, দাঁড়াও তোমাদেরকে, দেখো আমি অতিরিক্ত পেছনে শিখিয়ে দিই। সে বললো যে হি সেড যে আই আই রিড হোলি কোরআন রেগুলারলি। দেখো এটাও কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, এই যে রেগুলারলি মানে আমি অভ্যাসগত কোনো কিছু, রেগুলারলি মানে কি অভ্যাস। তোমরা মনেই হইতে পারে যেখানে আই রেড কিছু একটা দিয়ে দিব, না বাবা দেওয়ার দরকার নাই। কারণ হচ্ছে কি তুমি রেগুলারলি পড়তেছো, রেগুলারলি মানেই হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা অভ্যাসগত কোনো কিছু। সকালে তুমি দাঁত ব্রাশ করো, এটা অভ্যাস কোনো কিছু। তার মানে অভ্যাসগত জিনিসগুলো বুঝাইলেও আমাদের কি হবে? নো চেঞ্জ, নির্দেশনের ক্ষেত্রে কোনো চেঞ্জ হবে না। নেক্সট ওয়ান দেখি তো, নোবডি কেম। এই দেখো টেক কোয়েশনের প্রশ্ন তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এটা অ্যান্সার করো তো পোলাপান দেখি। টেকের ক্লাস কিন্তু আমার প্রথম ক্লাসে পড়াইছিলাম, যারা ক্লাসে ছিলা, যারা একটু নোট করছো, তারা এটা একটু অ্যান্সার করবা। এই তুই বিদেশ যাবি নাকি? হ্যাঁ, এটা প্রোনাউন্সিয়েশনের ক্লাস করাবো না। কনফিউশন হলে না, মেবি কোনো অ্যান্সার নাই পৃথিবীতে, মেবি কোনো অ্যান্সার নাই। ঠিক আছে, তুমি মন্দিরেও যাবা, তুমি মসজিদেও যাবা, ইসলামে এরকম কোনো ওয়ে নাই, হয় যে কোনো একটা একদম ডিরেক্ট আলাপ। তুমি মসজিদে গেলে মন্দিরে যাওয়া নিষেধ, মন্দিরে গেলে মসজিদে যাওয়া নিষেধ। ঠিক আছে, সো মেবির কোনো সুযোগ নাই, যা দিবা তা। ওকে ফাইন। এই একটা দিছে ডিড হি, ডিড এনিবডি। ওকে, এই তো কিলাকিলি শুরু হয়েছে, অ্যান্সার ঝামেলা শুরু হয়েছে। আচ্ছা আমরা একটু দেখি, এটা কিন্তু ক্যারাবেরা আছে, যেহেতু ক্যারাবেরা আছে তো একটু লিখে ফেলো তো। একটু লিখে ফেলো ভাই, যা লিখে তা লিখবা। ঠিক আছে, হুবু এমনি লিখো খাতায় ক্যারাবেরা। দেখো আমরা কুলুকুলু পড়ছিলাম, এখন ক্যারাবেরা পড়তেছি। প্রথম কথা হচ্ছে তুমি লিখো ভাই, যেমন লিখে এমনি লিখো। যদি আমরা শিখছিলাম যদি বাক্যটা অ্যাসার্টিভ হয়, অর্থাৎ অ্যাফার্মেটিভ হয়, তাহলে ট্যাগটা হয় কি? নেগেটিভ। ট্যাগ কোয়েশন কোন ক্লাসের? সর্বশেষ তোমরা পড়ে আসছো ক্লাস 10-এ, এরপরে কিন্তু আর পড়ো নাই। কিন্তু দেখছো প্রশ্ন আসে, এই যে আমি এদিন বলছিলাম, এবার তোমাদের যে সায়েন্সের ইউনিটে সাস্টে 24-25 এই ট্যাগের প্রশ্ন আসছে। এইবারই তোমরা যারা সাস্টে পরীক্ষা দিচ্ছ তোমরা দেখে আসছো, ইংলিশ যারা দাগাইছো, এই প্রশ্ন আসছে ট্যাগের। এই প্রশ্ন না, বা ট্যাগের প্রশ্ন আসছে। ট্যাগ তো খুব মজার জিনিস, তোমরা পারো সবাই। তাহলে 2 নাম্বার আমরা যদি যদি নেগেটিভ হয়, বাক্যটা যদি নেগেটিভ হয়, তাহলে ট্যাগটা কি হবে রে? ট্যাগটা হবে পজিটিভ বা অ্যাফার্মেটিভ, যাই বলো তুমি। একটা হা বোধক, একটা না বোধক। এইদিকে যদি হা বোধক হয় ট্যাগটা হবে নেগেটিভ বা না বোধক, আর ট্যাগটা যদি না বোধক হয়, বাক্যটা যদি না বোধক হয়, ট্যাগটা হবে পজিটিভ বা হা বোধক। এখন তোমাকে বাক্যটা তাকায় দেখো তো, পজিটিভ না নেগেটিভ? নোবডি কেম, নোবডি মানে তো নেগেটিভ, নো আছে মানে নেগেটিভ, নেগেটিভ আছে মানেই ডান পক্ষে আমার পজিটিভ লাগবে। কারণ এখানে দেখো নট আছে বাদ, নট আছে বাদ। দেখো প্রশ্ন আমি কমাইছি কেমনে, দেখো একটু ভালো করে খেয়াল করো। তোমার ট্যাগ কোয়েশনের বেসিক জিনিস কি? বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয় ট্যাগটা হবে নেগেটিভ, বাক্যটা যদি নেগেটিভ হয় ট্যাগটা হবে অ্যাফার্মেটিভ। তাহলে বাক্যটা তো শোনো নেগেটিভ, তুমি ইজিলি বুঝে গেছো বাক্যটা যে নেগেটিভ। আর যেহেতু বাক্যটা নেগেটিভ, তাহলে ট্যাগটা হবে অবশ্যই পজিটিভ। তাহলে এটা নেগেটিভ ছিল কাইটা দিছি, এটাও নেগেটিভ ছিল কাইটা দিছি। এখন অ্যান্সার বি অথবা সি। এখন কোনটা হবে? এখন তোমাকে সাবজেক্টটা খুঁজে বের করা লাগবে, কারণ আমরা ভার্বের পরে একটা সাবজেক্ট বসাই। এখন ভিটুটা আগে দেখি, ভিটু কেম মানে ভিটু, তাহলে ভিটু থাকলে এখানে ডিডাস এটা হইতে পারে, এখানে ডিডাস এটা হইতে পারে, আমরা খুঁজে বের করলাম। কিন্তু সাবজেক্টকে নোবডি, এখন নোবডি মানে কি? এই নোবডি মানে কি হি, নোবডি মানে কি সি, না নোবডি মানে যে কেউ? বলো। এই তো ধরে ফেলছো। এখন নোবডি মানে হচ্ছে কেউ না। এখন কেউ না বলতে কি একজনকে বুঝাইছে? না ভাই, হাজার হাজার মানুষ ছিল, এর মধ্যে যে কোনো একজন হইতে পারে। এখন সে হিও হইতে পারে, সিও হইতে পারে। আবার তার মানে এখানে কিন্তু ফিক্সড করে বলে নাই নোবডি এনিবডি, এরা মানে হিও হইতে পারে, সিও হইতে পারে। যেহেতু কনফিউজ, সো আমি তো এটাতে যাবো না রে বাবা, তাহলে আমি এনিবডি দেবো, যে কেউ একজন। তাহলে ডিড এনিবডি, অ্যান্সার অবশ্যই কি? ডিড এনিবডি। আর ডিড হি হবে না। কেন হবে না? আমি আশা করি বুঝাইতে পারছি। কারণ এখানে এনিবডি দ্বারা কিন্তু শুধু হিকে বুঝায় নাই। তাহলে হি যদি হয় তাহলে সো কি নাকি দুষ করলো, সে কি দুষ করলো? এই প্রশ্ন করতে পারি না? মিস্টার নুডলস বাজারে পাওয়া যায়, মিসেস নুডলস কেন পাওয়া যায় না?
মিস্টার টুইস্ট পাওয়া যায়, মিসেস টুইস্ট কেন পাওয়া যায় না? এটা নিয়ে তো কিলাকিলি একটা শুরু হয়েছিল না? সো এরকম জিনিস, এখানে যদি হি আসে, রায়হান ভাই যদি এখানে আসে, তাহলে সকিনা কি দুষ্টা করলো? সকিনা এই প্রশ্ন করতে পারে না? সেই প্রশ্ন করার সুযোগ তো দেওয়া যাবে না ভাই। আশা করি এখন বুঝতে পারছি। ক্লিয়ার কিনা বলো, ক্লিয়ার কিনা বলো, একটু বলে দাও, একটু বলে দাও ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা। হাই বাচ্চারা, বলো তো কি অবস্থা? ক্লিয়ার, ওকে। এরকম কনফিউশন প্রশ্ন তোমার দিব, বাট তোমার কথা হচ্ছে ওরা তোমার যতই কনফিউশনের মধ্যে ফালায়, তুমি বলবা কি, ডোন্ট বি কনফিউজড, কোনো কনফিউশন কিছু আমরা রাখবো না, দেখবো না। দেখো তো, দ্য পোর হ্যাড ডান দ্যাট, দ্য পোর হ্যাড ডান ডান দ্যাট, এটাও ঠিক কোয়েশনের প্রশ্ন। একটু ভালো করে দেখো, খুব 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 ইম্পর্টেন্ট। জিএসটি প্লাস এই পরীক্ষা, বাংলাদেশের সকল পরীক্ষা, চাকরি পরীক্ষা সহ খুব 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 ইম্পর্টেন্ট এটা। অ্যান্সার করো। এই তোমাদের না মডেল টেস্ট শুরু আজকে থেকে বা কালকে থেকে? তোমাদের মডেল টেস্ট শুরু হওয়ার কথা তো, তাহলে এক্সাম তো ওইখানেই হবে। অ্যান্সার করো, অ্যান্সার করো, অ্যান্সার করো। সি, এই সবাই সি, সবাই সি, সাবাস, সাব্বাস সাব্বাস। দেখো, দেখো তাহলে আমরা একটু দেখি তো কি অবস্থা। দুই একজন যদি ঝামেলা লাগাইতে, দাপুর, দাপুর বলতে কি, সবাই, গরিবরা না? এইদিকে আমি এদিন পড়াইলাম, গরিবরা, তাহলে গরিবরা মানে কি দে, আর এখানে হেড আছে, হেডকে আমরা বসায় নিব। তাহলে হেড, যেহেতু বাক্যটা পজিটিভ, আমি দিব নেগেটিভ, হেডেন্ট, হেডেন্ট দে, হেডেন্ট দে, ইয়েস। এই দেখো, এইটাও সেম, এইটাও সেম। এখন, এখন বি কেন হইল না, বি কেন হইল না? এই দেখো, এই দেখো, একদম ফরজে আইন, ফরজে আইন, ফরজ দুই ধরনের, ফরজে আইন, ফরজে কিফায়া। যে ফরজ বাধ্যতামূলক করাই লাগবে, এটা ফরজে আইন। কোয়েশ্চেন মার্ক না দিলে তোমার এই প্রশ্ন অ্যান্সার জয় বাংলা। এখন সবাই দেখবা সবার আগে হেড দে, এবং ওরা কি পরিমাণ মানে ক্রিটিক্যাল চিন্তা ভাবনা করে, দেখো তোমার কি পরিমাণ পেচের মধ্যে ফালবে। ওরা বি নাম্বার দিছে হেড এন্ড দে, সি নাম্বার দিছে হেড এন্ড দে, তুমি সুন্দর করে কি করলা, সবার আগে তোমার চোখে এটা পড়বে, তুমি এটা তাকায় দিয়ে আসছো, পরে বের হয়ে দেখলা জয় বাংলা। ঠিক আছে, ওকে, ঠিক আছে। এই সাফা, আমার অবস্থা তো জয় বাংলা হয়ে গেছিল, বুঝছো? আল্লাহ আমারে যে এখনো ঠিক রাখছে, আমি লিটারেলি অসুস্থ। আমি একটু পরে পরে দেখো না, ওই পানি খায়া খায়া, এবং আমি অলরেডি টেম্পারেচারের মধ্যে আছি আর কি, জ্বরের মধ্যে ক্লাস নিচ্ছি। সো এখন যে আল্লাহ সুস্থ রাখছে, তোমাদের আমি চাই নাই ক্লাসটা মিস দিতে। দেখে হচ্ছে হয়তো মনে হচ্ছে যে না ভাই তো ভালো, কিন্তু আসলে না, ক্লাসের আবেগে মনে করো ক্লাসে আসার পরে জোশ চলে আসে বডিতে, তারপরে অনেক কিছু হয়ে যায়, কিন্তু আলটিমেটলি আই এম উইক ইন, হিউজ উইক ইন। ঠিক আছে, সো দোয়া করো ভাই ভালো থাকুক, ভালো থাকলে তোমাদের আরো সুন্দর সুন্দর ক্লাস দিব ইনশাল্লাহ। দ্য এন্ড হ্যাজ লিটল নলেজ, এটাও, এটাও টেক কোয়েশনের প্রশ্ন, এটাও টেক কোয়েশনের প্রশ্ন। এটা একটু করো তো দেখি, না বুঝতে পারলে বলো। আমরা কিন্তু অনেকগুলো টপিক পড়ে ফেলছি, এগুলো কিন্তু আমরা জিএসটিতে আর পড়াবো না, বুঝছো?
এই তো সবার অ্যান্সার হয়ে গেছে, সবার অ্যান্সার হয়ে গেছে। যারা অন্য কিছু চিন্তা করতেছো এই শব্দটাকে একটু চিনে রাখবা, লিটল, ফিউ, হার্ডলি, সেলডম, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, নো নট। নো নোট থাকলে যে নেগেটিভ হয় সেটা তোমরা জানো, কিন্তু নো নোটের বাইরেও কিন্তু এরা যদি থাকে, অর্থাৎ কোনো বাক্যে যদি লিটল, ফিউ, কই গেল, লিটল, ফিউ, সেলডম, হার্ডলি, লিটল, ফিউ, হার্ডলি, সেলডম, রেয়ারলি, বেয়ারলি, স্কার্সলি, এরা যদি থাকে ওই বাক্যটাকে আমরা নেগেটিভ ধরবো। তাহলে বাক্যটা যেহেতু নেগেটিভ, ট্যাগটা হবে অবশ্যই পজিটিভ। তাহলে এখানে নেগেটিভ ট্যাগ, এটা বাদ, এখানে নেগেটিভ ট্যাগ, এটাও বাদ। অ্যান্সার হয়তো বা এ, সি অথবা ডি। এখন দেখো মিস্টার অ্যান্ট, দ্য অ্যান্ট, অ্যান্ট মানে পিঁপড়া। এখন অ্যান্ট কি, অ্যান্ট কি দেয়া হইতে পারে না, অ্যান্ট মানে পিঁপড়া, একটা পিঁপড়া কথাই বলছে। এখানে অ্যান্সার হবে ইট, এখানে অ্যান্সার হচ্ছে সি। আশা করি বুঝাইতে পারছি, এটা ক্লিয়ার জিনিস। ওয়ান ইউ ওয়ার আ চাইল্ড, ইউ, এই তো ঠিক আছে। দেখো এটা একটু ভালো করে নোট লিখো, নোট লিখো, নোট লিখো, লেখো কুলুকুলু, কুলুকুলু 2, আগে আমরা 1 শিখছিলাম, এখন লিখবা কত, কুলুকুলু 2, খুব গুরুত্বপূর্ণ জিনিস, প্রশ্ন পাবা। কুলুকুলু 2তে লিখবা ইউজ টু, ইউজ টু একটা মডাল অক্সিলিয়ারি, এই কারণে এরপর বারবার বেস ফর্ম বসে। আরেকটা হচ্ছে বি ইউজ টু, বি ইউজ টুর পরে মনে রাখবো বারবার বেস ফর্মের সাথে কি হয়, আইএনজি হয়। তাহলে বি ইউজ টুর পরিবর্তে এখানে বি কামও থাকতে পারে, হ্যাঁ বি কামও থাকতে পারে, এখানে গেটও থাকতে পারে। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম এখান থেকে। একটা হচ্ছে শুধুমাত্র ইউজ টু যদি বাক্যে থাকে, শুধুমাত্র ইউজ টু যদি বাক্যে থাকে কোনো জায়গায়, তাহলে আমরা কি করব, তাহলে যেহেতু ইউজ টু থাকলে আমরা বারবার বেস ফর্ম দিব। কিন্তু যদি বি ইউজ টু থাকে, বি ইউজ টু মানে কি, বি মানে কি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বি, বিং, বিন, অর্থাৎ বি ভার্ব হচ্ছে 8 জন। এরা 8 জন যদি থাকে, অর্থাৎ এম ইউজ টু, ইজ ইউজ টু, আর ইউজ টু, ওয়ার ইউজ টু, এরকম যদি থাকে তাহলে ভার্বের সাথে আইএনজি হবে। তাহলে আমরা এটা অ্যান্সার হবে না, এটা হবে না, এটা হবে না। আশা করি বুঝাইতে পারছি, ক্লিয়ার জিনিস। জাস্ট নোটটা লিখে রাখো, জাস্ট নোটটা লিখে রাখো। এই পিয়াস সরকার বি কেন রে শোনা, বি কেন, মাত্রই তো শিখাইলাম। এটা কিন্তু কুলুকুলু ভাই, যেগুলা রায়হান ভাই কুলুকুলু লিখে দিবে, মনে রাখবা এগুলোর গুরুত্ব অতিরিক্ত। সো তুমি খাতায় এমনি লিখবা যে ইউজ টু যদি থাকে এরপর আমি বারবার বেস ফর্ম বসাবো, আর বি ইউজ টু যদি থাকে, এই দেখো আছে কি ওয়ার ইউজ টু, ওয়ার মানে তো পোলাপান বি, ওয়ার মানে কি বি, শুধুমাত্র এটা ধরো নাই, এটা যদি না থাকতো তাহলে হয়তো কি ইউ ইউজ টু টেক, ইউ ইউজ টু কি হইতো, টেক হইতো, তখন এটা অ্যান্সার হইতো। আর যদি বি ছিল অ্যান্সার হয়েছে টেকিং। এটা একটু মনে রাখো, হ্যাঁ ইউজ টু থাকলে বেস ফর্ম, আর বি ইউজ টু থাকলে কি আইএনজি। ওকে ফাইন। দেখো হোয়াট ইজ দ্য পেসিভ ফর্ম অফ ডু দ্য সাম, অ্যাক্টিভ পেসিভ নিয়ে আমরা যথেষ্ট আলোচনা করছি, ঠিক আছে। এখন আরেকটু আলোচনা করা উচিত, ডু দ্য সাম, ডু দ্য সাম। দেখো ভার্ব দিয়ে যদি শুরু হয়, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স, আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্স সাধারণত ভার্ব দিয়ে শুরু হয়, মাঝে মধ্যে লেট দিয়ে শুরু হয়, একই কথা, লেট ও ভার্ব, ডোন্ট দিয়ে শুরু হইতে পারে। তাহলে আমরা যদি ভার্ব দিয়ে শুরু হয়, ভার্ব দিয়ে শুরু হইলে এটা লিখো একটু, তোমরা জানো, যদিও তোমরা ভয়েস অনেকদিন ধরে পড়তেছো না, তোমাদের একাডেমিকলি ভয়েস ছিল না বিষয়টা, তারপরেও যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা যেটা করব চেঞ্জ করার সময় আমরা লেট দিব, এরপরে একটা অবজেক্ট দিব, মানে ওইখান থেকে অবজেক্টকে খুঁজে বের করব, এরপরে কি দিব বি, এরপরে ভিত্রি। প্যাসিভ মানেই বি প্লাস ভিত্রি, মনে রাখবা প্যাসিভ মানেই বি প্লাস ভিত্রি। এই কথা বলছে কে, আমার গুরুকে জন ইস্টউড। অক্সফোর্ড প্র্যাকটিক্যাল ইংলিশ গ্রামারের লেখক, হ্যাঁ উনি আমি বস বলি ওনাকে আর কি, যাই হোক আমার বস লুক, উনি এই কথা বলছে। প্যাসিভ কেমনে চিনবা, বি প্লাস ভিত্রি থাকলেই প্যাসিভ হয় বাক্যটা, ঠিক আছে। এখন ভার্ব দিয়ে শুরু হইলে আমরা কি করব, লেট দিয়ে শুরু করব, ডোন্ট দিয়ে শুরু হইলে লেট নট দিয়ে দিব,
এটাই তো খেলা শেষ। তাহলে আমরা যেহেতু ভার্ব দিয়ে শুরু হয়েছে, তো ডু দিয়ে শুরু হয়েছে, তাহলে আমরা লেট দিলাম। এরপর কি আছে, এটা অবজেক্ট, তাহলে লেট দ্য সাম বি ডান। লেট লেট লেটই তো নাই, লেট নাই মানে এটা আগেই বাদ, দ্য সাম এটা আগেই বাদ, দূর হুদাই, এটা ইজি পারা গেছে। হ্যাঁ, লেট দ্য সাম বি ডান, এটা ইজিলি জাস্ট। হ্যাঁ, তোমাকে আমি ফর্মুলাটাও দেখাই দিলাম, ঠিক আছে? এটা কুলুকুলুর দরকার নাই, এটা নর্মাল ফর্মুলাই। দেখো ফুল এঁকে দিলাম, যাও একটা, ঠিক আছে? চলো, খুব বেশিক্ষণ সময় নিব না, বাট দেখো তাই বলো তো, তোমাদের উপকার হচ্ছে না? তোমরা এটা পড়ে আসছো, বাট ভাই আরেকবার মানে তোমাদেরকে রিসাইকেলের মধ্যে নিয়ে আসলো বিষয়টা। তুমি নিজে জিনিসটা জানো, তারপর আমি তোমাকে আরেকবার জিনিসটা শিখাই দিলাম, এটা ভালো হওয়ার কথা নাকি? আশা করি তোমাদের উপকার হচ্ছে বিষয়টা। দ্য ট্রি ওয়াজ ফলেন, এই যে ভাই প্রিপোজিশন আসছে, এখন বুঝো ঠেলা। বলছিলাম প্রিপোজিশন আজকে পড়াবো না, আবার প্রশ্ন চলেই আসছে। অ্যান্সার করো তো, এটা অ্যান্সার করো, লিখো খাতার মধ্যে, লিখো কুলুকুলু 3। পোলাপান অ্যান্সার করো তো, এটা দেখি কি অবস্থা তোমাদের, দেখি একটু। এটা এমন এক জিনিস অ্যান্সার হবে যা কেয়ামত পর্যন্ত শিখো নাই তোমরা। এই জিনিসের দাম হচ্ছে ওয়ানলি, এই জিনিস, যে জিনিস আমি তোমাদেরকে শিখাবো, এটার দাম কত জানো? ওয়ানলি 35K, মাত্র 35,000 টাকা, ঠিক আছে? এই 35,000 টাকা দামের জিনিস তোমার এখন আমি শিখাই দিব। পরেটা বইলো, রাহেন ভাই তো এটা বলছিল 35,000 টাকা, হয় নাই? হোয়াট ইজ কুলুকুলু? এই কুলুকুলু পরে বুঝবা, কিছুদিন ভাইয়ের সাথে থাকো, তুমি একদিনে আমি কুলুকুলু বুঝলে হবে? তোমার সাথে আজকে আমার সেকেন্ড বার দেখা, তাহলে কুলুকুলু বুঝলে হবে? সময় লাগবে কুলুকুলু বুঝতে গেলে। হ্যাঁ, বুঝবে আস্তে আস্তে, ভাই যেমনি বলে এমনি জাস্ট লিখো খাতায়, তাহলেই হবে, ঠিক আছে? আপাতত লিখতে থাকো। অ্যান্সার সি। না না না, অ্যান্সার দাও। যারা দিছো কারো হয় নাই, বলে দিলাম, কষ্ট পাও না, আমি শিখাই দিব। এই যে তোমাদের রেট দিলাম তো 35,000 টাকা ওয়ানলি ফর দ্য কোয়েশ্চেন্স, আমারে তোমরা দেওয়া উচিত এটা, ঠিক আছে? এই কোয়েশ্চেন জীবনে তোমরা কিন্তু পারো না, মানে পড়ো নাই, কিন্তু এই প্রশ্ন আসছে বাবারা, সবাই দিয়ে আসবে, বাজুং দিয়ে আসবে একটা, অ্যান্সার তো আর হইলো না। তাহলে এই জিনিস এখান থেকে আমরা বেস্ট একটা জিনিস শিখবো। সবাই একটু লিখো কুলুকুলু 3, যে লিখো অর্থটা বুঝো। দ্য ট্রি ওয়াজ ফলেন, কোথায় পড়ছে? গাড়ির উপরে। ধরো একটা গাড়ি কেমন আঁকে, ধর এটা একটা বাস, ওরে সেরা বাস, ফ্যান্টাস্টিক। ওকে, যাই হোক ভাই, এটা ধর একটা বাস নাকি? আর এখানে একটা গাছ আছে না, গাছ কেমনে আঁকে? ওরে ফাটাফাটি গাছ হইলো, ঠিক আছে? অ্যান্সার বি নাকি না না, এটা শুনেন, আপনাদের চিন্তা ভাবনার বাইরে এই প্রশ্ন, এই প্রশ্নে বললাম যে কুলুকুলু, ঠিক আছে? ওকে ফাইন, এটা রাস্তা, এখানে বাসটা দাঁড়ায় আছে। হ্যাঁ, আমরা একটু সাইন্টিফিক্যালি বোঝার চেষ্টা করি। আমরা প্রিপোজিশনটা পরের ক্লাসে আরেকটু দেখাবো, বাট আজকে আরেকটু সুন্দর করে আলোচনা করার চেষ্টা করি। সবাই একটু লিখবে, পরীক্ষা হলে চলে আসতে পারে এই প্রশ্ন। কি বলতেছে? দ্য ট্রি ওয়াজ ফলেন, তার মানে কি গাছটা দাঁড়ায় ছিল, বা গাছটা পইরাও গেছিল। কোথায় পড়ছিল? গাড়ির উপরে। অ্যান্সারটা তো এরকমই হয়, কোথায় পড়ছিল? গাড়ির উপরে। আমরা এখান থেকে শিখবো বেশ কয়েকটা জিনিস। একটা হচ্ছে অন, আচ্ছা আমরা এইদিকে লিখি, আমরা অন কোথায় বসে, প্রথম কথা হচ্ছে অন কোথায় বসে। আচ্ছা, ইন কোথায় বসে পোলাপান? কোনো কিছুর মধ্যে। লিখো, এখানে লিখবা ইন কোথায় বসে? কোনো কিছুর মধ্যে, ভিতরে। কোনো কিছুর মধ্যে ভিতরে বুঝাইতে কি বসে? ইন বসে। এরপরে আছে আমাদের অন,
অন কোথায় বসে? উপরে, কোনো কিছুর উপরে। যেটা তোমাকে জানতে হবে সেটা হচ্ছে স্পর্শ অবস্থা, স্পর্শ অবস্থা, এটা তোমাকে বোঝা লাগবে। ঠিক আছে? এই শোনো শোনো, তুমি তুমি তোমরা তো আমার মতো হয়েছো, হ্যাঁ? এখানে অ্যান্সার দেওয়া আছে 4টা, যেহেতু আমি বললাম যে এটা হয় না, এটা হয় না, এটা হয় নাই, তাহলে আরেকটা তো হবেই। ঠিক আছে? এই যে এখন সব চলে আসছে অন টুর এখানে, আয় রে পোলা পান, কি একটা অবস্থা! এখন সব হচ্ছে, সবারই হচ্ছে, মাশাল্লাহ, এ তো হবেই। ঠিক আছে? আচ্ছা, ইনটু কোথায় বসে? ইনটু কোথায় বসে রে? ইনটু বসে হচ্ছে বাহির থেকে ভিতরে। বাহির থেকে আমি যখন ভিতরে ঢুকবো তখন হচ্ছে ইনটু, ইনটু। মনে রাখবা, কোনো কিছুর মধ্যে, যেমন আমি রুমের মধ্যে আসি, আই এম ইন দ্য রুম, তুমি বাসার মধ্যে আসো, ইউ আর ইন দ্য বাসা। ঠিক আছে না? এরপর বললাম কোনো কিছুর উপরে স্পর্শ করা অবস্থা। ধরো আমার হাতে একটা বোতল আছে, হ্যাঁ, বোতল, ধরো একটু পানি খেয়ে নি ভাই, হ্যাঁ, একটু দেখো, একটু 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 দিকে তাকাও, হ্যাঁ। ধরো বোতলটা কোথায় আছে? রুমের মধ্যে আছে। দ্য বোতল ইজ ইন দ্য রুম। এখন বোতলটা আমি, এই যে দেখো আমার হাত, ধরো এটা তোমার ভূপৃষ্ঠ, হ্যাঁ, দেখা যাচ্ছে তো আশা করি, এটা তোমার ভূপৃষ্ঠ, এটার উপর আমি রাখলাম, এই যে হাতের উপর রাখলাম, এটা থাকবে না, এভাবে এভাবে থাকবে, এই যে দেখো। এখন কি বলতে পারি? দ্য বোতল ইজ অন মাই হাত। দ্য বোতল ইজ অন মাই, হাতের তালু। তার মানে বোতলটা কোথায় আছে? হাতের তালুতে আছে, অর্থাৎ স্পর্শ অবস্থায়। লাইগা থাকলে কি হবে? অন হবে। এখন বোতলটা এখানে চলে আসছে, তাহলে হবে কি? দ্য বোতল ইজ ওভার, ওভার মাই, হাতের তালু। তাহলে আমরা অন শিখলাম, লাইগে আছে, ওভার শিখলাম একটু উপরে। আমি যদি মাথায় রাখি অন, এখানে গেছে ওভার। তোমার বইটা টেবিলের উপর রাখা, ইউর বুক ইজ অন দ্য টেবল। তোমার ফ্যানটা তোমার মাথার উপরে ঘুরতেছে, তাহলে কি হইলো? দ্য ফ্যান ইজ রানিং ওভার মাই হেড। যদি লাইগা থাকে অন, আর যদি না লাইগা থাকে ওভার। আশা করি বুঝাইতে পারছি, না এলে মুড়ি খাও। সাইন্টিফিক্যালি বোঝানোর চেষ্টা করছি আমি। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে আমরা ইন মানে মধ্যে, হওয়ার সুযোগ নাই, অন মানে উপরে, মাত্র ভাই দেখালো প্র্যাকটিক্যালি। ইনটু হচ্ছে, ধরো তুমি বাইরে থেকে ভিতরে আসতেছো, ইনটু, ইনটু, ইনটু। আর অন টু হচ্ছে, অন টু হচ্ছে, লিখো এটা, এখানে লিখবা, এখানে নিচে লিখবা, অন টু হচ্ছে উপর থেকে নিচে, উপর থেকে নিচে গতিশীল, এরকম কিছু বুঝাইতে আমরা অন টু ব্যবহার করাই। তার মানে গাছটা যে পইরা গেছে, গাছটা যে পইরা গেছে, দেখো অন টু একটা কমপ্লেক্স প্রিপোজিশন, একটু ভালো করে খেয়াল করো। অন মানে কি? মাত্র তোমার বুঝাইলাম, অন মানে উপরে, স্পর্শ। এই যে গাছটা যে উপর থেকে পড়ছে, কোথায় পড়ছে? গাড়ির উপরে পড়ছে, গাড়ির উপরে পড়ছে, আর উপরে যেহেতু পড়ছে, তা গাছটা টাচ করে আছে, আর টাচ করে থাকলে অন। আর গাছটা যে পড়ছে গতিশীল, গতি মানে টু, এখানে হইলো কি? অন টু। ধরো আকাশ দিয়ে একটা প্লেন যাচ্ছে, হঠাৎ করে প্লেনটা ক্রাশ করে মাটিতে পড়ে গেল, এটা হচ্ছে অন টু। আমার হাতে কলমটা ছিল, এই দেখো, এই যে কলমটা পড়ে গেল, এই যে পড়ে গেছে, অন টু, অন টু। আমরা ছোটবেলায় গুলি করে ঠুস করে পাখি মারতাম, ওই যে পাখিটা গাছ থেকে পড়ে গেল, এটা হচ্ছে অন টু। তোমরা ছোটবেলায় ঢিল দিয়া গাছ থেকে আম পারছো না? অনেকেই পারছো, দেখবে আমটা পড়ে গেছে, অন টু। আশা করি বুঝাইতে পারছি। এর থেকে ভালো করে বোঝানো আমার পক্ষে সম্ভব না। যদি আরো ইজিলি আরো অনেক কিছু বুঝতে চাও, তাহলে তোমাদের একটু এই কাজটা করতে হবে। এই যে দেখো ভাই, সবগুলো আছে, হ্যাঁ, পোস্ট মডার্ন ইংলিশের সাথে একটু কানেক্টেড হয়ে যাবা। ঠিক আছে? ফেসবুক, ইউটিউবে একটু কানেক্টেড হয়ে যাবা, দেখবা সবগুলোর ছোট ছোট ক্লাস এখানে ভাই দিয়ে দিছে, জাস্ট দেখে নিবা। ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। আয় বুঝছিস কিনা বল এখন। তাহলে অন, অন টু, ইন টু, ইন, এই 4টা প্রিপোজিশন বুঝতে পারছো কিনা? আমরা কিন্তু প্রিপোজিশনের ক্লাস মোটামুটি করেই ফেললাম। এই বাচ্চারা, এত সুন্দর একটা জিনিস শিখাইলাম, বলো তো বুঝতে পারছো কিনা?
ওকে ভাই, ঠিক আছে। আর এটা সবাই একটু খেয়াল করো, হ্যাঁ, সবার জন্যে হাজার হাজার সুন্দর সুন্দর জিনিসপত্র এখানে রাখা আছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো, কোনো সমস্যা নেই। ওকে, ফার্স্ট 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 রুমি অ্যাজ ওয়েল এজ, এখন এই দেখো অ্যাজ ওয়েল এজ রাইট ফর্ম অফ ভার্বস থেকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের প্রশ্ন আসছে। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট কার প্রশ্ন? এটা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের আসবেই, দুইটা প্রশ্ন পাইতে পারো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মনে রাখবা, অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ, লিখে ফেলো, লিখে ফেলো, নোটটা লিখে ফেলো। অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ অথবা উইথ, এরা তিনজন দ্বারা, অ্যাজ ওয়েল এজ, অ্যালং উইথ অথবা উইথ, এরা তিনজন দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, এরা তিনজন দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তখন এই সাবজেক্টের কোনো ভ্যালু নাই, মনে রাখবা। তখন সেকেন্ড সাবজেক্টের কি? সেকেন্ড সাবজেক্টের মূল ভ্যালু, বা এটাকে রিয়েল সাবজেক্ট বলা হয়। এটাকে কি বলা হয় তখন? রিয়েল সাবজেক্ট। মানে এই সাবজেক্ট অনুযায়ী আমরা কি করব? ভার্ব বসাবো। যদি অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যালং উইথ এবং উইথ, এরা তিনটা কনজাংশন বলতে পারো, যে কোনো কিছু একটা জিনিস, তিনটা কনজাংশন দ্বারা যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে প্রথম সাবজেক্টের কোনো ভ্যালু নাই, অর্থাৎ দ্বিতীয় সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে। তাহলে এই দেখো ফ্রেন্ডস কি? প্লুরাল। তাহলে আমরা জানি কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মূল কথাই হলো সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে যেহেতু সাবজেক্ট এখানে প্লুরাল, তাহলে ভার্ব হবে প্লুরাল। হ্যাভ বিন, হ্যাভ বিন, হ্যাভ বিন দিলে কি হয়? হিজ ফ্রেন্ডস হ্যাভ বিন হ্যাপি। দূর, এটা হইল না, টেন্সের কোনো মিলে না। ওয়াজ হইতে পারে, ওয়াজ হওয়ার কোনো পসিবিলিটি নাই। ওয়ারও হইতে পারে, আরও হইতে পারে। এখন তুমি অ্যান্সার কোনটা নিবা? অ্যান্সার আরও প্লুরাল, ওয়ারও প্লুরাল। এখন তুমি অ্যান্সার কোনটা নিবা বলো? আমরা কি ওয়ার অ্যান্সার নিব নাকি আর অ্যান্সার নিব? বলো দেখি তো কি অবস্থা। এরকম কোনো কনফিউশনে যদি কোনোদিন পড়ো যে এরকম প্রেজেন্টও আছে, এটা হইলো কি প্রেজেন্ট, আরেকটা হইলো পাস্ট, এটা হইলো প্রেজেন্ট, সরি এটা হইলো পাস্ট, হ্যাঁ এটা হইলো পাস্ট, আরেকটা হইলো প্রেজেন্ট। যদি এরকম এত কনফিউশনের প্রশ্ন দিবে না, এটা বিসিএস এর মতো জায়গাতে মাঝে মধ্যে দেয়। যদি এরকম কনফিউশনে কোনোদিন পড়ে যাও, তখন কি করবা জানো? তখন হচ্ছে অবশ্যই তুমি প্রেজেন্টটাকে অ্যান্সার নিবা। কারণ কারণ এখন বলো যে ধরো তুমি তোমার আগে বাচ্চা কাচ্চা হইলো, তারপর তুমি বিয়ে শাদী করলা, বিষয়টা কিছু হইলো? হয়তো তুমি আগে বিয়ে শাদী করবা, তারপরে বাচ্চা কাচ্চা হইলে হবে। ধরো এটা বাদ দিলাম, ধরো তুমি ক্লাস 3-তে আগে পড়বা না ইন্টারমিডিয়েট আগে পড়বা? ডেফিনেটলি ক্লাস 3-তে আগে পড়বা, তারপর না তুমি ইন্টারমিডিয়েটে পড়বা, ঠিক আছে না? তার মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্ম আগে হয়েছে, টেন্স নাম্বার 1, অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্ম আগে হয়েছে। আর পাস্ট ইনডেফিনিট টেন্স, টেন্স নাম্বার 5, এই টেন্সের জন্ম পরে হয়েছে। যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্ম আগে হয়েছে, এইসব ক্ষেত্রে সবসময় আমরা প্রেজেন্টকে অ্যান্সার নিব। মনে রাখবা, যখনই দেখবা যে প্রেজেন্ট আর পাস্ট নিয়ে একটা কিলাকিলি তৈরি হয়ে গেছে, তখন আমরা বেস্ট অ্যান্সার হিসাবে ডেফিনেটলি ডেফিনেটলি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সকেই বেছে নিব। আশা করি বুঝাইতে পারছি, ঠিক আছে? শুনো, যারা সাথে সাথে লিখতে পারবা তোমরা ভালো করবা, ঠিক আছে? যারা মনে করছে না এটা পারি, লিখবো না, খেলা শেষ, জয় বাংলা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই দেখো এখন আবার তোমার নাউনের প্রশ্ন আসছে। কার প্রশ্ন আসছে রে? নাউনের প্রশ্ন, কারেকশনের প্রশ্ন। দেখো কেউ লিখো না, তোমরা যারা পারো তারাও একটু দেখো, আর যারা পারো না তারাও একটু দেখো। মূল কথা হচ্ছে এদিকে তাকাও, আমি তোমার একটু জিনিসটা বুঝাই দিই। দেখো, হিজ ইনফরমেশনস আর ফলস, সে আমাদেরকে কিছু ইনফরমেশন দিছিল যেটা আসলে ভুল ছিল, ভুয়াল ছিল। এখন ইনফরমেশন, ভালো করে খেয়াল করো, ইনফরমেশন একটা জিনিস, ইনফরমেশন একটা ওয়ার্ড, এটা একটা আনকাউন্টেবল নাউন। কি রে? ইনফরমেশন কি রে? তথ্য। ইনফরমেশন হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। মনে রাখবা, মনে রাখবা, আনকাউন্টেবল নাউনগুলোর পরে, আনকাউন্টেবল নাউনগুলোর সাথে কোনোদিন কোনোদিন এস অথবা ইএস, এস অথবা ইএস হয় না, হয় না। আনকাউন্টেবল নাউনগুলোর পরে সাথে কোনোদিন এস অথবা ইএস হয় না। তুমি কোনোদিন বলতে পারবা না যে ওয়াটার্স, বলতে পারবা না। তুমি কোনোদিন বলতে পারবা না যে হানিজ, হানি মানে মধু, তুমি কোনোদিন বলতে পারবা না হানিজ, এগুলো হবে না, কারণ এরা নন কাউন্টেবল নাউন। হ্যাঁ, এই তুমি বলতে পারো না এয়ার, এয়ারও কি নন কাউন্টেবল নাউন, এয়ার্স, এগুলো হবে না বাবা।
তার মানে আনকাউন্টেবল নাউন তোমাকে চেনা লাগবে। পোস্টমর্টেমে কিন্তু এগুলোর ক্লাস আছে, তোমরা দেখে নিতে পারো। তাহলে আনকাউন্টেবল নাউনগুলা কি? আনকাউন্টেবল নাউনগুলো তুমি চিনে ফেলবে, এদের সাথে এস অথবা ইয়েস হবে না। এখন দেখো ইনফরমেশন একটা কি নাউন? ইনফরমেশন একটা নন কাউন্টেবল নাউন বা আনকাউন্টেবল নাউন, তুমি যেটাই বলো। তাহলে এর সাথে এস বাই এস হবে বলা পান না, এটা বাদ। এখানেও এস বাই এস দিতে হবে না, বাদ। এখানেও এস বাই এস, হিজ ইনফরমেশনস আর ফলস, হিজ ইনফরমেশনস ইজ ফলস। এই এটা কি হইলো? ইনফরমেশনস আর তো হবেই না, কারণ শুনো আরেকটা কথা বলে দিই, এখানে পড়ে যাচ্ছে, এখানে একটু ভুল আছে, আমরা ক্লিয়ার করতেছি। দেখো ইনফরমেশন মনে রাখবা আনকাউন্টেবল নাউনগুলোর সাথে এস বাই এস হয় না যেমন, আর আনকাউন্টেবল নাউন কিয়ামত পর্যন্ত সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। কি করে? সিঙ্গুলার ভার্ব। এটা একটু লিখো যে আনকাউন্টেবল নাউনগুলোর পরে এস বাই এস হবেও না, এবং আনকাউন্টেবল নাউনগুলা সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। হ্যাঁ ঠিক আছে, প্রপার নাউনগুলো যেমন সিঙ্গুলার নাউন গ্রহণ করে, তারপর তোমার ম্যাটেরিয়াল নাউনগুলো যেমন সিঙ্গুলার নাউন গ্রহণ করে, ঠিক একই রকমভাবে নন কাউন্টেবল যে নাউনগুলো আছে অথবা আনকাউন্টেবল যে নাউনগুলো আছে এরাও সবসময় সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। এখন আর দেখো, আর হচ্ছে প্লুরাল ভার্ব। কি ভার্ব? আর হচ্ছে প্লুরাল ভার্ব। তো এখানে এটা ভুল, ইজ সিঙ্গুলার এটা হইতে পারে, আর প্লুরাল এটাও ভুল, ইজ সিঙ্গুলার এটা হইতে পারে। দেখো এই দুইটা সেম হয়ে গেছে না, বি আর ডি সেম হয়ে গেছে, যে কোনো একটাতে তোমার কি হবে না, এস হবে না। এখন তুমি এখানে যদি এস দিছে, এখানেও এস দিছে, আসলে এখানে একটা এস হবে না আর কি, তাহলে অ্যান্সার হবে ডি। ঠিক আছে, সমস্যা নাই, এখানে মিস্টিং হয়েছে, এটা কি বলা হয় তোমার এই যে লেখার মধ্যে কিছু একটা মিস্টিং হইতে পারে আর কি। তাহলে এখানে যদি এস না থাকতো তাহলে অ্যান্সার এটাই হইতো, আর এখানেও যদি এস না থাকতো তাহলে অ্যান্সার এইটা হইতো আর কি, যে কোনো একটা, মানে এস থাকবে না যে কোনো একটা। ধরো এখানে এস নাই, তাহলে অ্যান্সার কি হবে? ডি হবে। কারণ ইনফরমেশন শব্দটা একটা নন কাউন্টেবল নাউন, আর নন কাউন্টেবল নাউনগুলো কোনো সময় প্লুরাল হয় না এবং সে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে। আশা করি বুঝাইতে পারছি। একটু আসবে না কেন রে? এই এসামনি আসবে, আসবে, হ্যাঁ আসবে। আপনি লিখেন, এটা লিখেন, লিখে সার্চ দিয়েন। লিখে সার্চ দিয়েন, দেখবেন আসবে। প্রথমে না আসলেও সেকেন্ডেই, প্রথমে হয়তো আপনার এই যে কাটাচারার একটা ভিডিও আসবে, সেকেন্ডেই দেখবেন এটা আসবে, আসবে, অবশ্যই আসবে। এবং এক নম্বরে আসার কথা, কেন আসে না আমি জানি না, আপনি আরেকবার চেষ্টা করতে পারেন। ওকে, এটা আশা করি বুঝাইতে পারছি। আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো, আর 20-25 মিনিট নিব। একটু কষ্ট করেন, একটু ধৈর্য ধরেন। আমি অসুস্থ, আমি চেষ্টা করতেছি, আপনারা আমার সাথে আর 20টা মিনিট থাকেন। হ্যাঁ, আমরা ইনশাল্লাহ 20 মিনিটের মধ্যে শেষ করবো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এই দেখেন, এই দেখেন, এই এন্ড দ্বারা, যদি এরকম যদি থাকে, এন্ড দ্বারা আমাদের যদি দুইটা সাবজেক্ট যুক্ত থাকে, তাহলে আমরা কি করব? এখন হি এন্ড আই, হি এন্ড আই কয়জনের মানুষ? একজন না দুইজন? হি এন্ড আই কয়জন? একজন না দুইজন? অবশ্যই দুইজন। যেহেতু দুইজন, এখানে এম হওয়ার সুযোগ সম্ভাবনা নাই, দুইজন মানেই ভার্ব হবে প্লুরাল, তাহলে এম হবে না। এখানে আর হইতে পারে, এটা আমরা রাখলাম, ওয়ারও হইতে পারে, ইজ তো একজন, এটা হবে না। তার মানে আমরা এই দুইটা কাটা পাইলাম। এখন বি নাকি সি বলেন তো? মাত্র শিখাইলাম যে প্রেজেন্টও আছে, পাস্টও আছে, আমরা কোনটা নিব? মাত্র শিখাইলাম, বলেন। প্রেজেন্টও আছে, পাস্টও আছে, আমরা কোনটা নিব? প্রেজেন্টও আছে, পাস্টও আছে, তাহলে আমরা কোনটা নিব একটু বলেন তো দেখি। মাত্রই শিখাইলাম। আমরা আবারও বলতেছি হি এন্ড আই। আমাকে দেখা লাগবে এখানে সাবজেক্ট কয়জন, আমাকে দেখা লাগবে সাবজেক্ট কয়জন? একজন, দুইজন। আর দুইজন সাবজেক্ট মানে সাবজেক্ট প্লুরাল, প্লুরাল সাবজেক্ট মানে ভার্বও কি হবে? প্লুরাল হবে। এখন এম তো সিঙ্গুলার ছিল, এটা বাদ। এখানে ইজও সিঙ্গুলার, এটাও বাদ। এখন হি এন্ড আই আর ওয়েল, হি এন্ড আই ওয়ার ওয়েল, কোনটা হবে? অ্যান্সার হবে ইস, পণ্ডিতের দল। মাত্র শিখাইলাম যে প্রেজেন্ট থাকলে, পাস্ট থাকলে, ওকে ফাইন। তাহলে সবারই অ্যান্সার হয়েছে বি, হবে না। প্রেজেন্ট পাস্ট দুইটাই থাকলে আমরা সবসময় প্রেজেন্টকে নিব, কারণ প্রেজেন্টের জন্ম আগে হয়েছে। এরপরে দেখেন, আই এম লুকিং ফরওয়ার্ড বলতেছে কি? চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, এটাও কারেকশনের প্রশ্ন। আই এম লুকিং ফরওয়ার্ড সিং ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সি ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ, আই এম লুকিং ফরওয়ার্ড টু হ্যাজ সিন ইউ। তাহলে মনে রাখবেন, লুক ফরওয়ার্ড টু, মনে আছে তো? look forward to, accustomed to, with a view to,
অবজেক্ট টু, এদের পরে লুক ফরওয়ার্ড টু, এদের পরে আমরা কি বসাই রে, ভার্বের বেস ফর্মের সাথে একটা আইএনজি বসাই। লুক ফরওয়ার্ড সিং এরকম কিছু নাই, লুক ফরওয়ার্ড টু লাগবে, লুক ফরওয়ার্ড টু লাগবে, তাহলে এখানে টু যেহেতু নেই বাদ। লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, সব জায়গাতে ভার্বের বেস ফর্ম হয় টু এর পরে, কিন্তু লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। সো এটা হবে না, এটা ভার্বের সাথে আইএনজি আছে, তাহলে এইটা হবে লুকিং ফরওয়ার্ড টু হ্যাজ সিন, না এটা হবে না। তাহলে লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, এটা আপনারা না জানলে আমি লিখে দিচ্ছি। লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, উইথ আ ভিউ টু, এই কয়েকটা ফ্রেজ আছে আমাদের, কয়েকটা ফ্রেজাল কনজাংশন বলতে পারি। লুক ফরওয়ার্ড টু, অ্যাকাস্টম টু, উইথ আ ভিউ টু, অবজেক্ট টু, এদের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের সাথে আইএনজি হবে। টু দেখলে আমরা জানি সাধারণত টু এর পরে ভার্বের বেস ফর্ম হয়, কিন্তু লুক ফরওয়ার্ড টু এর পরে ভার্বের সাথে আইএনজি হয়। সবারই হইছে মাশাআল্লাহ। ইউজ রাইট ফর্ম অফ ভার্বস বাবর ডিফিট ইব্রাহিম লোদি ইন পানিপথ, অর্থাৎ পানিপথের যে যুদ্ধ হয়েছিল, পানিপথের যুদ্ধে বাবর অর্থাৎ সম্রাট বাবর সাহেব কি করছিল, ইব্রাহিম লোদিকে পরাজিত করছিল। তাহলে এখানে অ্যান্সার কি হবে, ডিফিটেড, ওয়াজ ডিফিটেড, ডিফিটস, ডিফিটিং। একটু একটু কনফিউজিং প্রশ্নটা, একটু কনফিউজিং প্রশ্নটা, বাট আশা করি আপনারা পারবেন। একটু অ্যান্সার করেন তো দেখি, একটু অ্যান্সার করেন দেখি। এখানে ডিফিটেড, ওয়াজ ডিফিটেড, ডিফিটস, ডিফিটিং। দেখি কি অবস্থা। এই নাজমিন আক্তার, জুলনা জাহান, সব সব বি বি বি, ডিফারেন্ট কিছু বলেন দেখি, ডিফারেন্ট কিছু বলেন। সবাই বি দিলে হবে বেটা। ওয়াজ ডিফিটেড মানে কি, ওয়াজ ডিফিটেড মানে কি, প্যাসিভ করছেন। বাবর কি পরাজিত হয়েছিল না, বাবর পরাজিত করছিল, কোনটা? বাবর তো পরাজিত করছিল বেটা, তাহলে ওয়াজ ডিফিটেড হয় কেমন? ধুর, বাবর তো পরাজিত করছিল, আবার লিখছে ওয়াজ ডিফিটেড। বাবর পরাজিত হয়েছিল না বাবা, ওয়াজ ডিফিটেড মানে বাবর পরাজিত হয়েছিল। বাবর তো ইব্রাহিমকে পরাজিত করছিল, তাহলে এখানে তো এরকম সুযোগ নাই। বাবর তো পার্সন, তো বাবর পার্সন মানে একজনে বলছেন যে এ, একজন এখন বলতেছেন সি। দেখেন এখানে দুইটাই অ্যান্সার, বুঝছেন? এখানে এটাও হইতে পারে অ্যান্সার, এটাও অ্যান্সার হইতে পারে। একটু ভালো করে শুনেন, এটার কনফিউশনের প্রশ্ন এখানে আমি দিছি, প্রশ্নটা রাখছি এখানে। প্রথম কথা হচ্ছে, যদি এরকম কোনো অ্যাজ কোনো ঘটনা ঘটে থাকে, কোনো ঘটনা ঘটে থাকে, যেমন আমরা যদি বলি শাহজাহান বিল্ট তাজমহল ফর মমতাজ, যেটা আপনারা বলেন আর কি। এখানে দেখেন ডিফিটেড হইতে পারে, আবার ডিফিটসও হইতে পারে। এখন এখানে দুইটি অ্যান্সার আছে, প্রশ্নটা ভেরি কনফিউজিং। প্রথম কথা হচ্ছে যে ডিফিটেড হইতে পারে। এখন ডিফিটেড পানিপথ ইন, সালটা যদি, সাল কত সালে ঘটনাটা ঘটাইছে, পানিপথের যুদ্ধের কথা বলছে, তাহলে আমরা ডিফিটেড অ্যান্সার নিতাম, কারণ আমরা জানি পাস্টে কোনো কিছু হয়ে গেলে আমাদের ভি টু হয়। ঠিক আছে, যদি এই ধরনের প্রশ্ন আসে, এখানে অ্যান্সার আসলে হওয়া উচিত ছিল আপনার, এটা তো হবেই না, এখানে অ্যান্সার হওয়া উচিত ছিল বোথ এ প্লাস সি, দুইটা অ্যান্সার হওয়া উচিত ছিল আর কি। এখানে দুইটা অ্যান্সার হওয়া উচিত ছিল। যদি এখান থেকে আমাদেরকে বলে যে কোনটা নিবা, এখন এখানেও আমরা আসলে প্রেজেন্টটাকে, হ্যাঁ এটা পাস্টে হয়েছিল ভাই, এটা পাস্টে হয়েছিল, কিন্তু পাস্টে যেহেতু মোটামুটি এখানে সালটা দেওয়া নাই স্পেসিফিকলি, প্রশ্নটাই কনফিউশন। ঠিক আছে, প্রশ্নটার মধ্যেই কনফিউশন আছে, যেহেতু স্পেসিফিক করে সালটা দেওয়া নাই, সালটা দেওয়া নাই মানে হচ্ছে ওইটা মনে রাখবেন, যদি পাস্টের কোনো কিছু আপনি ইউজ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে সাইন লাগবে, এসআইজিএন সাইন লাগবে। সাইন মানে কি, পাস্ট ইনডিফিনিট টেন্সের কিছু সাইন আছে, যেমন ইয়েস্টারডে, তারপরে লাস্ট প্লাস টাইম, লাস্ট ইভিনিং, লাস্ট মর্নিং, এইগুলা। হ্যাঁ, তারপর হচ্ছে ওয়ান্স আপন এ টাইম, এইগুলো থাকলে আমাদের পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। কিন্তু এখানে যেহেতু বলে নাই, দুইটাই যেহেতু অ্যান্সার, এখানে
এটা তো অতীতে আছে, তাহলে কি সি হবে কি? না না, অ্যান্সার দুইটাই হবে, বুঝছেন? অ্যান্সার দুইটাই হইতে পারে। অতীতে আছে আপনি বুঝছেন কেমনে? এখানে স্পেসিফিকলি তো একটা সালের কথা উল্লেখ নাই, ঠিক আছে? পানিপথের যুদ্ধ উল্লেখ নাই, স্পেসিফিকলি কিন্তু উল্লেখ নাই। তারপর আমরা বুঝতে পারি যে পানিপথের যুদ্ধটা হয়েছিল এত সালে, ঠিক আছে? এত সালে হয়েছিল, যেহেতু উল্লেখ নাই, পাস্টের টাইম উল্লেখ নাই, টাইম উল্লেখ নাই, এই কনফিউশন প্রশ্ন দেওয়া উচিত না আসলে। টাইম যেহেতু উল্লেখ নাই, তাহলে আমাদের এটা দাগানো উচিত। কিন্তু এই প্রশ্নটার কোনো না কোনো ক্যারাবেরা আছে, হুবহু তুলছি তো আমরা, হয়তো বা কোথাও একটু ঝামেলা আছে, এই প্রশ্নটা ক্যারাবেরা আছে। যদি এরকম থাকে তাহলে অ্যান্সার বোথ হবে, কারণ প্রেজেন্টও হইতে পারে। এটা কিন্তু একটা মোটামুটি চিরন্তন সত্যের ঘটনা, এটা সত্য ঘটনা না, যেটা হচ্ছে যে ইব্রাহিম লোদিকে পরাজিত করছিল, এটা সত্য ঘটনা। তার মানে ইব্রাহিম লোদি বাবর দ্বারা পরাজিত হয়েছিল আর কি। আমাকে যদি বলেন কোনটা অ্যান্সার নিব, আমি অবশ্যই আপনাদের মতো এটাকে বেস্ট অ্যান্সার নিব। প্রশ্নটা একটু ঝামেলা আছে, যদি এরকম প্রশ্ন আসে এখানে হয়তো অন্য কিছু দিবে আর কি। হ্যাঁ, এখানে হয়তো হ্যাজ ডিফিটেড কিছু একটা দিবে, হ্যাজ ডিফিটেড দেওয়া উচিত। ধরেন এখানে হ্যাজ ডিফিটেড দিলে কিছু একটা আছে, হ্যাজ ডিফিটেড, তাহলে হতে পারে। এখন আমাকে যদি বলেন অ্যান্সার কোনটা নিব ভাই, তাহলে আমিও আপনাদের মতো এটাকে অ্যান্সার নিব, ঠিক আছে? যদি পরীক্ষায় এরকম কনফিউজিং প্রশ্ন আসে, এখানে মোটামুটি এইটাই কারণ। এই ঘটনাটা যে পানিপথের যুদ্ধ যে কত সালে হয়েছে সেটা আমরা জানি, মোটামুটি অনেক আগের একটা ঘটনা, যেহেতু আগের ঘটনা, সো আমরা 5টাকে নেওয়ার চেষ্টা করব। আবার বলতেছি, কনফিউশন আছে প্রশ্নটাতে, অ্যান্সার হওয়া উচিত ছিল A+C, কারণ যেহেতু সাল দেওয়া নাই, বেস্ট অ্যান্সার A+C। যদি A+C থাকতো আমরা A+C নিতাম, যেহেতু নাই, তাহলে বেস্ট অ্যান্সার হিসেবে এটাকে আমরা নিব। হ্যাঁ, বতি হবে, বুটটা ভালো জিনিস, ক্যারাবেরা লাগতেছে, এটা ক্যারাবেরার প্রশ্নই, ঠিক আছে? এই প্রশ্নটা একটু ঝামেলা আছে, তবে আমি ক্লিয়ার করে দিলাম, যদি বোধ থাকতো আমরা বোধ অ্যান্সার নিতাম, কারণ স্পেসিফিক করে ডেটটা সালটা দেওয়া নাই। আর আমাদেরকে এটাও আমরা জানি, আমরা যতটুকু বুঝি যে যদি স্পেসিফিক করা না থাকে তাহলে আমাদের প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসাইতে হয়। ওই যে দুইটার মধ্যে কোনটা নিব, প্রেজেন্টকে নিব। কিন্তু যেহেতু পানিপথের যুদ্ধের কথা বলছে, সো পানিপথের যুদ্ধ মোটামুটি আমরা জানি 1500 কত দিকে মোটামুটি ভুলে গেছি। সো ওই সময়টা কিন্তু মোটামুটি পানিপথের যুদ্ধ হয়েছিল। সো এটাকে আমরা কি নিব, আমার অ্যান্সার এইটাই আর কি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। এত কনফিউশনের জিনিস নিয়ে এত ভাবা চিন্তা দরকার নেই। ইউজিং কারেক্ট ফর্ম অফ ভার্ব, দেখেন দে ড্যাশ ম্যাচ অলরেডি, দেখেন অলরেডি আমি লিখে দিই, নোট লিখেন, নোট লিখেন, অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, জাস্ট, সোফার। এই শব্দগুলা যদি কোনো বাক্যে থাকে, দেখেন সাইন আসছে, এটা কিন্তু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট না, রাইট ফর্ম অফ ভার্বসের প্রশ্ন, রাইট ফর্মস অফ ভার্বের প্রশ্ন, এটা রাইট ফর্মস অফ ভার্বের প্রশ্ন। অলরেডি, রিসেন্টলি, জাস্ট নাও, জাস্ট, সোফার, এইগুলো যদি থাকে তাহলে আমাদের টেন্স হয় 3 নাম্বার টেন্স, অর্থাৎ টেন্স নাম্বার 3, মানে কি প্রেজেন্ট, মানে কি প্রেজেন্ট পারফেক্ট। তাহলে এটা হবে না, হ্যাজ, হ্যাজ হইতে পারতো কিন্তু দেয়ার সাথে হ্যাজ হবে না। আই পোলাপান, দেয়ার সাথে কি হ্যাজ হবে না, দেয়ার সাথে হ্যাজও হবে না। হ্যাভ উইন, হ্যাভ উইন তো হয় না, হ্যাভের পরে ভার্বের 3 নাম্বার ফর্ম হয়, তাহলে উইন তো 1 নাম্বার ফর্ম, এটা হবে না, অ্যান্সার হচ্ছে ডি। হ্যাঁ, এটা সবাই পারেন, জাস্ট এই জিনিসগুলো একটু লিখে রাখেন, এই সব সহজ প্রশ্নগুলোই চলে আসবে আপনার সামনে। আই, এখন করেন দেখি, এখন করেন, চকলেট দিব, যে পারবেন চকলেট। জি নুসরত জাহান মিষ্টি সাহেব, অবশ্যই অবশ্যই জিএসটির জন্য এই ক্লাস আপনি করতে পারবেন, তবে জিএসটির জন্য অবশ্যই ক্লাস করবেন আপনি। এই ক্লাস তো জিএসটির বেসিক, আপনি এখান থেকে প্রশ্ন পাবেন না, অনেকগুলো প্রশ্ন পাবেন। তবে টিপিক্যাল কিছু গ্রামার আছে যেটা জিএসটিতে, যেমন আজকে আমরা দেখলাম জিএসটির বি ইউনিটে পরীক্ষা গেল, ঠিক আছে? সো টিপিক্যাল কিছু গ্রামার আছে, ওইটা নিয়ে আপনাদের আশা করি ভাই যদি সুস্থ থাকি আপনাদেরকে 1-2টা ক্লাস দিব, ঠিক আছে? ওইটা আমরা একদম হার্ড যে গ্রামারগুলো পড়াবো, একদম ওয়ার্ল্ড ক্লাস গ্রামার পড়াবো। এখন তো আমরা জাস্ট বেসিক পড়তেছি ধরেন, হ্যাঁ, ওয়ার্ল্ড ক্লাস গ্রামার পরে আমরা পড়াবো ইনশাল্লাহ। হ্যাঁ, আই ইজ চকলেট, ওকে ওকে, আমি আগে লিখছি, ঠিক আছে? যুক্তি মুক্তি দিলে চকলেট পাবেন, লজিক দেখান আমারে। এই যে আরেকজন বলছে আই উইল বি, দেখছেন কেরাবেরা শুরু হয়ে গেছে কিন্তু। আই উইল বি, পিয়াস সরকার ডি, তারপরে কি আরেকজনের নাম আমার পক্ষে পড়া সম্ভব না, উনি লিখছে ডি, তাহলে খেলা কিন্তু শেষ। যে লিখছে ইজ তারটা হচ্ছে অ্যান্সার, এমও হবে না, আরও হবে না, উইল বি হবে না। কেন
কেন? আমরা জানি তো রে বাবা, আয়ের পরে সবসময় কি হয়? এম হয়। কিন্তু এই আই যখন আমি অর্থে ব্যবহৃত হয়, কি হয়? আমি অর্থে ব্যবহৃত। খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখাইতেছি, লিখে রাখেন। এই আই যখন, এটা কিন্তু এইচএসটিতে আসছে, হ্যাঁ, এইচএসটিতে আসছে প্রশ্ন। আই যখন আমি অর্থে ব্যবহৃত হয় তখন আয়ের পরে সবসময় এম হয়। কিন্তু এখানে আই কে আমি বুঝাইছে রে। আই ইজ দ্য আই ইজ দ্য 9th লেটার অফ ইংলিশ অ্যালফাবেট। আই হচ্ছে ইংরেজি অ্যালফাবেটের নবম অক্ষর। তাইলে এখানে আই বলতে কিন্তু অ্যালফাবেটের অক্ষর, আই বলতে কাকে বুঝাইছে? লেটারকে বুঝাইছে। আর আই যখন লেটার হয় তখন আমরা তার আগে একটি ইজ বসাইয়া দিব। আশা করি বুঝাইতে পারছি। ইয়েস, আই ইজ দ্য অ্যালফাবেট, যেহেতু অ্যালফাবেটের কথা বলছে তখন আই যখন আমি অর্থে ব্যবহৃত হবে, যেমন আই আম আ বয়, ঠিক আছে, তখন কি হবে? আয়ের সাথে এম হবে। কেমন পর্যন্ত এটা লিখে দিছি, এটা নোট দিয়ে একটু লিখে নিতে পারো। আই যখন লেটার বোঝাবে তখন আয়ের পরে ইজ হবে, আর আই যখন আমি অর্থে তখন তারপরে এম হবে। ওকে ওকে, চকলেট পাইয়া যাবেন, কোনো সমস্যা নেই ভাই, আসি তো, আমি আসি। নাহলে পরে পরে নক দিয়েন, এখন না, ক্লাসে না। ক্লাসে দিব কেমনে? বিকাশে পাঠানো লাগবে তো নাকি? আচ্ছা, এই যে, এই যে সহজ জিনিস, সহজ জিনিস লিখেন, সবাই একটু লিখেন, নোট লিখেন, নোট লিখেন। কুলু 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 কত, 3 না 4? লিখেন 4। ভাই যেমনি লিখে এমনি লিখবেন, একদম যেমনি লিখে এমনি লিখবেন। লিখেন বয়স, ছোট স্থান, নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট সময়, উচ্চতা, ওজন, তাপমাত্রা। আরও আছে, আর লাগবে না। এদের পূর্বে কিয়ামত পর্যন্ত এট প্রেপোজিশন হয়। এই তো ভাই, শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি। দেখেন, এদের পূর্বে কিয়ামত পর্যন্ত এট প্রেপোজিশন হয়। কি হয়? এট প্রেপোজিশন হয়। বয়স, ছোট স্থান, নির্দিষ্ট সময়, উচ্চতা, ওজন, তাপমাত্রা। আরও আছে, আপনার জানার দরকার নেই। গতি, 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 গতি লিখেন, স্পিড। হ্যাঁ, এগুলোর পূর্বে কি হয়? এট হয়। তাহলে এই যে দেখেন তাপমাত্রা 0°C, তাহলে অ্যান্সার কি হবে? এট। সবাই একটু লিখে রাখেন তো এটা, সবাই একটু লিখে রাখেন। ইনের স্পেশাল ব্যবহার আমরা পড়ছি কোনো কিছুর মধ্যে। এট, এটা অ্যান্সার। ফর, জন্যে, আর অ্যারাউন্ড, চারিদিকে। ঠিক আছে, তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের বি। এই তো আমাদের শেষ। 5-7 মিনিট মধ্যে শেষ করে দেবো ভাই। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। পেপার ইজ মেড অফ উড। পেপার ইজ মেড ফ্রম উড। এটা লিখেন, তাড়াতাড়ি লিখেন। কুলুকুলু 5। আজকে আগেই বলছিলাম আজকে নোট করাবো। সারা জীবন আপনার এগুলো কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে। ভাই যেন লিখে এমনি লিখবেন। লিখেন মেড ফ্রম, মেড অফ লিখেন এখানে দৃশ্যমান। আপনারা লিখবেন মেড ফ্রম। অদৃশ্যমান। এই তো, মাশাল্লাহ মাশাল্লাহ, আপনারা অ্যান্সার করছেন, অ্যান্সার করছেন, অ্যান্সার করতেছেন। সি, সি, এই তো সি, আপনারা অ্যান্সার করতেছেন। এখন মেড অফ নাকি মেড ফ্রম? দেখেন আরেকটা আছে মেড, মেড টু কিছু হয় রে, এটা আমরা আগে কাটি। মেড টু হওয়ার পসিবিলিটি নেই। মেড ফ্রম হইতে পারে, মেড ইন হবে। মেড, আমরা মেড ইন জাপান আমরা বলি না, মেড ইন চায়না বেশি দিন যায় না। তার মানে কোনো একটা বস্তু যখন কোনো একটা ইন্ডিভিজুয়াল স্টেটে তৈরি হবে তখন সেটা আমরা মেড ইন বলে থাকি। সো এখানে মেড ইনের কোনো ওয়ে নাই। অ্যান্সার হয়তো আমাদের এ অথবা সি। এখন আপনি যেটা শিখবেন, এই যে মেড অফ উড দিচ্ছেন, ভুল, ভুল বাবারা, শুনেন একটু ভালো করে শুনেন, কেউ কথা বলবেন না, একটু শুনেন জাস্ট। দেখেন, মেড অফ হচ্ছে দৃশ্যমান। একটু ভালো করে শুনেন। আমার এখানে দেখি আমি একটা পেজ পাই কিনা, একটা পেজ পাই কিনা দেখি তো। ওকে, একটু আমরা প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যাঁ, একটু প্র্যাকটিক্যালি দেখাবো। আমি একটা সুন্দর একটা শিট নিলাম, কাজ ক্ষমতা ও শক্তির। কেউ লিখবেন না, লুক এট মি, একটু আমার দিকে তাকান। দেখেন,
আরেকটা বস্তু নিই, আমি আরেকটা বস্তু নিলাম, ধরেন বোতল। ইয়েস, এই যে আমার হাতে দুইটা জিনিস আছে, আমরা প্র্যাকটিক্যালি, আমি ইংরেজি প্র্যাকটিক্যালি শেখানোর চেষ্টা করি, ঠিক আছে? দেখেন আমার হাতে একটা বোতল আছে, বোতল আছে একটা নাকি? এখন আমি আপনাকে বললাম যে দ্য বোতল ইজ মেড অফ প্লাস্টিক নাকি বোতল ইজ মেড ফ্রম প্লাস্টিক। আবার আমার হাতে একটা কাগজ আছে, এটা কি মেড অফ উড নাকি মেড ফ্রম উড? এখন শুনেন, আপনাকে আমি বলছি একটা কথা বলছি, দৃশ্যমান, একটু ভালো করে শুনো। এই যে জিনিসটা, যে জিনিসটা তৈরি হয়েছে এটার দিকে তুমি তাকাবা, তাকায়া দেখবা যে এটা কি দিয়ে তৈরি হয়েছে, দেখা যায় কিনা। ভালো করে শুনো, আমি বোতলটার দিকে তাকাইলাম, বোতলটা কি দিয়ে তৈরি হয়েছে, তাহলে আমি বলে দিলাম বোতলটা প্লাস্টিক দিয়ে তৈরি হয়েছে। এখন বোতলের মধ্যে কি প্লাস্টিক দেখা যাচ্ছে না? ইয়েস, অবশ্যই দেখা যাচ্ছে। ওই যে আমার এখানে যে আমি যে জার্সিটা পরে আসলাম, জার্সিটা কি দিয়ে তৈরি হয়েছে? জার্সিটা হচ্ছে আমার সুতা দিয়ে তৈরি হয়েছে, সুতা কি দেখা যাচ্ছে না? তুমি যে শার্টটা কিংবা যে স্কার্ফটা পরে আছো ওইটা কি দিয়ে তৈরি হয়েছে? সুতা দিয়ে তৈরি হয়েছে। তুমি তাকায় দেখো তো সুতা দেখা যাচ্ছে কিনা? ডেফিনেটলি সুতা দেখা যাচ্ছে। তার মানে যদি দেখা যায়, অর্থাৎ যদি দৃশ্যমান হয়, তাহলে কি হবে? দ্য স্কার্ফ ইজ মেড অফ দ্য সুতা, দ্য শার্ট ইজ মেড অফ দ্য সুতা, দ্য বোতল ইজ মেড অফ দ্য প্লাস্টিক। কারণ যেটা দিয়ে তৈরি হয়েছে এটা দেখা যাচ্ছে। আর যদি না দেখা যায়, আর যদি না দেখা যায়, এই যে কাগজ, এই যে কাগজ কি দিয়ে তৈরি হয়েছে? হয়তোবা মিস্টার ব্যাম্বু দিয়ে তৈরি হয়েছে, অর্থাৎ বাঁশ দিয়ে তৈরি হয়েছে, অথবা আখের ছোবলা দিয়ে তৈরি হয়েছে, অথবা কাঠ দিয়ে তৈরি হয়েছে। এখন তুমি কাগজটা দিকে একটু মনোযোগ সহকারে তাকাও। ধরো যে তুমি তোমার খালাতো বোন বা খালাতো ভাইয়ের দিকে যেমন তাকাও, এমনি একটু মনোযোগ দিয়ে কাগজটার দিকে তাকাও। তাকায় দেখো এটার মধ্যে বাঁশের কোনো অস্তিত্ব আছে কিনা, এটার মধ্যে কাঠের কোনো অস্তিত্ব আছে কিনা। দেখে বোঝা যায় না সোনারা? দেখে বোঝা যায় না। যেহেতু দেখে বোঝা যায় না, সো এখানে তাকাইলে তুমি দেখতে পারতেছো না এটা কি দিয়ে তৈরি হয়েছে। তুমি জানো এটা কাঠ দিয়ে তৈরি হয়েছে, কিন্তু এটার মধ্যে আসলে কাঠ নাই তো সোনা। তার মানে যদি অদৃশ্যমান হয় তাহলে আমরা বসাবো মেড ফ্রম। তাহলে এখন তাহলে কাগজটা যে তৈরি হয়েছে এটা কি দিয়ে তৈরি হয়েছে? বাঁশ দিয়ে তৈরি হয়েছে। দেখা যায় না? দেখা যায় না। যেহেতু দেখা যায় না তাহলে অ্যান্সার হবে মেড ফ্রম। এটা হচ্ছে অ্যান্সার। আশা করি বুঝাতে পারছি, এর থেকে ভালো করে আর বোঝানোর সুযোগ নেই। ইয়েস, বোটল অফ। এখন তোমাকে আমি বললাম, তুমি দেখো অনেকেই তোমার যারা আসো, আমার বোনেরা যারা আছো, তোমরা দেখবে অনেকে নেকলেস পরে আসো, ইয়ারিং পরে আসো, কিছু একটা তোর গোল্ডের কিছু একটা তুমি পরে আসো। আমি তোমাকে বললাম দ্য রিং, দ্য ইয়ারিং ইজ মেড ফ্রম গোল্ড নাকি মেড অফ গোল্ড? ইয়েস, মেড অফ গোল্ড। কারণ তুমি এটার দিকে তাকায় দেখবে এটা সোনা দিয়ে তৈরি হয়েছে, তুমি দেখে বুঝতে পারতেছো। আবার তোমার জানালার সামনে যে গ্লাসটা দেওয়া আছে সুন্দর, বা তুমি যে স্বচ্ছ কাচের গ্লাসে পানি খাচ্ছ, ওইটা কিন্তু আবার সিলিকন ডাইঅক্সাইড দিয়ে তৈরি হয়েছে না? আমি জানি না, যদ্দূর মনে হয়, আমি ছোটবেলায় পড়ছিলাম এটা হয়তো বা সিলিকা দিয়ে তৈরি হয়েছে। কিন্তু তুমি গ্লাসের দিকে তাকালে তো আর সিলিকা দেখা যাচ্ছে না, গ্লাসের দিকে তাকালে দেখা যাচ্ছে খুব সুন্দর একটা ফ্রেশ একটা জিনিস। তাহলে এটা কি হবে? মেড ফ্রম। যদি অদৃশ্যমান থাকে তাহলে মেড ফ্রম। তাহলে আমরা বলতে পারি দ্য গ্লাস ইজ মেড ফ্রম দ্য সিলিকন ডাইঅক্সাইড। আশা করি বুঝতে পারছি। ক্লিয়ার কিনা একজন বলে দাও। আর মাত্র খুব গুরুত্বপূর্ণ জিনিস শিখাই ফেললাম। এই যে জিনিসটা এটা অনেক ভ্যালুয়েবল একটা জিনিস, বুঝছো? অনেক ভ্যালুয়েবল। ভাই যতগুলা কুলুকুলু দিছে, কুলুকুলু মানেই ভ্যালুয়েবল, মনে রাখবা। কুলুকুলু মানেই ভ্যালুয়েবল, মনে রাখবা। দেখো নিয়ার বলছে নিচের বাক্যগুলোর মধ্যে কোনটাতে নিয়ারটা প্রেপোজিশন? মনে রাখবা, নিয়ার শব্দটা সাধারণত একটা অ্যাডভার্ব। কি রে? সাধারণত একটা অ্যাডভার্ব। তবে অর্থ কি? নিকটে। নিয়ার শব্দটা সাধারণত একটা অ্যাডভার্ব, তবে আমরা আগেও পড়ছিলাম যে সে চেঞ্জ হতে পারে। প্রত্যেকটা পার্টস অফ স্পিচেই চেঞ্জ হয়। তাহলে এই চারটা বাক্যের মধ্যে কোনটাতে নিয়ার কি বলছে? প্রেপোজিশন অর্থ ব্যবহৃত হয়েছে। তাহলে প্রেপোজিশন কই বসে রে? প্রথম দিনই বলছিলাম প্রেপোজিশন বসে নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে। প্রেপোজিশন কই বসে রে? নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজের পূর্বে। নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজের পূর্বে প্রেপোজিশন বসে। যেহেতু দ্য স্কুল একটা নাউন ফ্রেজ,
এর পূর্বে প্রিপোজিশন বসতে পারে। ইজ এর পরে নিয়ার মানে এটা লিঙ্কিং ভার্ব, আর এর পরে নিয়ার মানে এটা অ্যাডজেক্টিভ, নিয়ার মানে এটা অ্যাডজেক্টিভ, ওয়েন্ট নিয়ার, এই নিয়ার হচ্ছে অ্যাডভার্ব, কারণ ইন্ট্রান্সিটিভ ভার্বের পরে বসছে। আর অ্যাবাভ অল, না বাবা অ্যাবাভ অল তো না, কারণ অ্যান্সার কোনটা? 1 নাম্বারটা। যেহেতু দ্য স্কুল হচ্ছে নাউন ফ্রেজ, তাহলে নাউন ফ্রেজের আগে, এই যে নাউন ফ্রেজের আগে আমরা জানি প্রিপোজিশন বসতে পারে, তাহলে নিয়ারটা এই 1 নাম্বার বাক্যে নিয়ারটা কি আছে? প্রিপোজিশন আছে। আর বি নাম্বার বাক্যে নিয়ারটা হচ্ছে অ্যাডজেক্টিভ, সি নাম্বার বাক্যে নিয়ারটা হচ্ছে অ্যাডভার্ব, এটা তো হওয়ার সম্ভাবনা নাই। হ্যাঁ, ক্লিয়ার? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। লাস্ট 3 স্লাইডস দেখেন। নেম the parts of speech of underlined word. He has been listening on going there. বলছে এখানে দেয়ারটা কি? He has been listening on going there. আর দেয়ারটা কোন পার্টস অফ স্পিচ বলেন তো? দেয়ারটা কোন পার্টস অফ স্পিচ বলেন? দেয়ারটা কোন পার্টস অফ স্পিচ বলেন? বেশি রাত করে ফেলছি নাকি? মাত্র 15 জন, 12টা বাজে গেছে না? ওকে, আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন সুস্থ থাকি, তাহলে আপনাদের ক্লাস আরো নিতে পারবো। হ্যাঁ, বলেন দেয়ারটা কি? মনে রাখবেন, মনে রাখবেন, হেয়ার, দেয়ার, ঠিক আছে? এদের দ্বারা মূলত স্থান বুঝায়। কি বুঝায়? স্থান বুঝায়। এই কারণে এরা অ্যাডভার্ব। এরা কি? অ্যাডভার্ব। সব সময় প্রায় এরা অ্যাডভার্ব। সো অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নাই, অ্যাডজেক্টিভ হওয়ার সুযোগ নাই, নাউন হওয়ার সুযোগ নাই, ভার্ব হওয়ার তো সুযোগই নেই। অ্যান্সার হচ্ছে কি? অ্যাডভার্ব। এই দেখেন তো, এই যে ফর, এই পোলাপান, ফর, ফর আমরা জানি কি? সিন্স ফর যদি থাকে, সিন্স ফর রাইট ফ্রম ভার্বসের প্রশ্ন, সিন্স ফর যদি থাকে তাহলে কোন টেন্স হয় রে? সিন্স ফর থাকলে টেন্স নাম্বার 3, অর্থাৎ অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে অ্যানিমালস, অ্যানিমালস কি সিঙ্গুলার না প্লুরাল? সিঙ্গুলার না, এটা প্লুরাল, কারণ এস আছে। যেহেতু প্লুরালস তাহলে লিভিং তো হবেই না, লিভড তো ভি2, এটাও হবে না। হ্যাভ লিভড হইতে পারে, হ্যাভ বিন লিভড এটাও হবে না। তাহলে অ্যান্সার হচ্ছে সি। অ্যান্সার কি? সি। T3 মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স মানে কি? হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, তাহলে অ্যান্সার হচ্ছে হ্যাজ লিভড। ওকে, এই তো। এরপরে দেখি সুগার, এই যে এটা করো, খুবই খুবই ইম্পর্টেন্ট, লিখো কুলুকুলু। কুলুকুলু 6। যেগুলা লিখছো, যেগুলো লিখো না এগুলো কিন্তু কপালে খারাপই আছে। যারা যারা লিখছো, হ্যাঁ, প্রয়োজনে কমেন্টে একটা ছবি দিবা স্ক্রিনশট, বা আমাকে ইনবক্সে পাঠাইতে পারো যে ভাই দেখেন আমি কুলুকুলু লিখছি। লিখা লাগবে ভাই। আমার এখানে পড়তেছো মানে আমি যেমন লেখা আপনার লেখা লাগবে, কুলুকুলুই লেখা লাগবে তোমার খাতায়, নাহলে কিন্তু শিখতে পারবা না। ওকে, ঠিক আছে। বলো তো, সুগার ড্যাশ মেড ফ্রম ব্রাজিল ইজ ইম্পোর্টেড, ইজ ইম্পোর্টিং, ইম্পোর্টস। বলো, আর 5 মিনিট। হ্যাঁ, আর 5 মিনিট থাকো, সাথে থাকো। আমাদের আরো 2-3টা প্রশ্ন আছে, যেমন এটাই খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, একটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। যতগুলো কুলুকুলু ভাই সবগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন, এগুলো তোমাকে পড়েই যেতে হবে পরীক্ষা। বলো 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 বলো। এটা বলো তো, অ্যান্সার কি রে? দেখো সুগার, আচ্ছা বলে দিই, তোমরা কথা বলতেছো না। দেখো সুগার, হ্যাঁ সুগার কি কিছু করতে পারে রে? সুগার কি অ্যাক্টিভ নাকি প্যাসিভ বলো তো? ভালো করে বুঝা লাগবে। ধরো সকিনা কিছু করতে পারে, যেহেতু সকিনা কিছু করতে পারে তাহলে আমরা জানি যার জীবন আছে, যে কাজ করতে পারে সে হচ্ছে অ্যাক্টিভ। আর যার জীবন নাই, যে কাজ করতে পারে না, যে কাজের ফল ভোগ করে, অথবা যার উপর কাজটা পড়ে, যে কাজটা চিপায় পয়রা করে, তাকে বলা হয় প্যাসিভ। তাহলে সুগার তো ভাই চিনি তো এক লাখ হাইটে আসতে পারে না, ঠিক আছে? চিনি তো ব্যক্তি না, তার মানে এটা হবে প্যাসিভ। আর প্যাসিভ হইলে আমাদের কি হয়? বি ভার্ব, এরপর একটা V3, ঠিক আছে, বি প্লাস V3। তাহলে এখানে বি প্লাস V3 এটাতেই আছে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? সুগার ইজ ইম্পোর্টেড ফ্রম ব্রাজিল। সুগার ব্রাজিল থেকে
আসে বা সুগারকে ব্রাজিল থেকে পাঠানো হয়, এরকম। ইম্পোর্টস মানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কোনো সুযোগ নাই। ইজ ইম্পোর্টিং, হ্যাঁ এটা হইতে পারতো যদি যদি সুগার না হয় এখানে অন্য কিছু হইতো, যেটা নিজে নিজে ইম্পোর্ট হইতে পারে। সুগারের তো কোনো কিছু করার ক্ষমতা নাই, ঠিক আছে, ওয়ার ইম্পোর্টিংও হবে না। আই উইশ, আই উইশ, আই উইশ, মনে রাখবা তোমরা রাইট ফর্ম ভার্বসে পরে আসছো ইন্টারমিডিয়েটে। উইশ, ফ্যান্সি, উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এগুলা যদি থাকে এদের পরে কিয়ামত পর্যন্ত ভার্বের 2 নাম্বার ফর্ম হয়। উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম, এরা যদি থাকে এদের পরে কি হয়? ভার্বের 2 নাম্বার ফর্ম হয়। অর্থাৎ আই উইশ, আই উইশ, আই এম লিঙ্কিং না, এম তো প্রেজেন্ট, লাইকও প্রেজেন্ট, ওয়াজ লাইকিং এগুলো হবে না বাবা। অ্যান্সার একটাই, লাইট। অ্যান্সার একটাই কি? লাইক। ভালো করে লিখে রাখো। এটা লেখার পরে লিখবে একটা কিন্তু। কিন্তু কিন্তু বি ভার্ব থাকলে তার ভি2 হিসেবে লিখো, অবশ্যই লিখতে হবে। আর সবাই পরে কমেন্টে লিখবে, খাতায় যে লেখাটা আছে ওটা স্ক্রিনশট দিয়ে পাঠাবা। বি ভার্ব থাকলে তার ভি2 হিসেবে সবসময়, মানে কিয়ামত পর্যন্ত কি হবে? ওয়ার হবে। ভালো করে খেয়াল রাখো এটা, হ্যাঁ, ওয়ার হবে। যদি বি ভার্ব থাকে ব্র্যাকেটে যদি তোমাকে বি দেয় কোনোদিন, সবসময় কি হবে? তাহলে আমরা বলতে পারি না যে আই উইশ, আই ওয়ার, তোমরা ছোটবেলা লিখে আসছো এরকম, আই উইশ আই ওয়ার আ কিং, এমন তো লিখে। এই দেখো বি ভার্ব থাকলে ওয়ার, সব সময় ওয়াজের কোনো অস্তিত্বই নাই। কে বলছে এই কথা? পিসি দাস। রেফারেন্স কার? পিসি দাসের বইয়ের। কোনো সমস্যা নাই। ভাইজানে লিখছে, এমনিটা তোমাকে লেখাই লাগবে। যদি উইশ, ফ্যান্সি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকে তাহলে পরের অংশ সবসময় ভি2 হয়। আর বি ভার্বের ক্ষেত্রে আমাদের হয় কি? ওয়ার। এটা ভালো করে মনে রাখবা, এইভাবে নোট দিয়ে লিখবা, ঠিক আছে? এটা তুমি কুলু কুলু 7 লিখতে পারো, ঠিক আছে? এটা তুমি কুলু কুলু 7 লিখতে পারো। আমাদের সর্বশেষ প্রশ্ন যেটা আজকের, এটা হচ্ছে আমাদের ফাইনাল প্রশ্ন একবারে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এখানে রাইজেসটা কোন ভার্ব? এখানে রাইজেসটা কোন ভার্ব? এটা নিয়ে অনেক লম্বা আলোচনা করার বিষয়। এটা নিয়ে আজকে খুব একটা লম্বা আলোচনা আমরা করব না। তোমরা জাস্ট একটু বলো, পরের ক্লাসে আমরা এটা দিয়ে ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমাদের হাবিব রবিতে তোমরা দেখো এটা পারো কিনা আর কি। পরে একটু কথা বলি, 1 মিনিট কথা বলবো। তোমরা এটা যদি অ্যান্সার করতে পারো তাহলে এরপরে 1 মিনিট কথা বলবো জাস্ট, তাহলে তোমাদের বিদায়। জাস্ট একটু অ্যান্সারটা বলো, হ্যাঁ, এটা তোমরা শেষ করার পরে আমি জাস্ট 2 মিনিট কথা বলবো তোমাদের কেমনে পরীক্ষা দিবে। কারণ তোমরা পরীক্ষার হাজি দানেশের পরীক্ষার আগে হয়তো তোমাদের সাথে আমার দেখা হবে না, তবে আজকে একটু কথা বলে দিব আর কি, যতটুকু বলা যায়। তোমরা জাস্ট একটু অ্যান্সারটা করো তো দেখি। এটা পড়াবো? ইদি লিসেন ট্রানজিটিভ ভার্ব লিখেন। যেহেতু দেখা হবে না প্রশ্ন চলেও আসতে পারে, এটা আমরা রায় খেলাম নাই, লিখেন। লিখেন একটু পড়ায় ফেলি, একটু পড়ায় ফেলি, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, অতিরিক্ত ইম্পর্টেন্ট আর কি, অতিরিক্ত ইম্পর্টেন্ট। মানে আপনি যদি ইম্পর্টেন্টের ক্লাসিফিকেশন করেন এটা 1 নম্বরে থাকবে যতগুলো পড়াইছি। দেখেন, লিখেন। ট্রানজিটিভ তাড়াতাড়ি খাতা লিখেন, তাড়াতাড়ি খাতা লিখেন, নোট লিখেন, কুলু কুলু 8,
কুলুকুলু আট লিখেন তাড়াতাড়ি। তাড়াতাড়ি লিখেন কুলুকুলু আট। দেখেন প্রথম কথা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব কি, অনেক বইয়ে অনেক ধরনের লেখা আছে, আমরা বাংলা শিখবো একদম, আমরা একদম বাংলা শিখবো সহজ করে আমার ভাষায়। যে ভার্বের অবজেক্ট থাকে, যে ভার্বের অবজেক্ট থাকে তাকে কি বলে, ট্রানজিটিভ ভার্ব বলে। আর যে ভার্বের অবজেক্ট থাকে না, আর যে ভার্বের অবজেক্ট থাকে না তাকে বলা হয় ইনট্রানজিটিভ ভার্ব। এখন আপনারা বলেন যে এটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ, ব্যাখ্যাতে আমি পরে যাচ্ছি। একটু বলেন। 45তম বিসিএস এই প্রশ্ন আসছে, 45 না 44, 44তম বিসিএস এই প্রশ্ন আসছে। বি ইনট্রানজিটিভ। ওকে, দেখেন এখন কথা হচ্ছে যে আপনি যদি অবজেক্ট চিনেন, তাহলে আপনি অবশ্যই ট্রানজিটিভ ভার্ব ধরতে পারবেন। আর আপনি যদি অবজেক্ট না চিনেন তাহলে ট্রানজিটিভ ভার্ব ধরতে পারবেন না। এখন আমার কথা হচ্ছে আপনাকে আমি অবজেক্ট একটু চিনাইয়া দিই, ঠিক আছে? এইটা অ্যান্সার হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। কারণ এখানে আপনার কাছে মনে হইতে পারে যে ইন দ্য ইস্ট তো ভাই অবজেক্ট, কিন্তু না শোনারা, এটা অবজেক্ট না। কেননা আমি এখন শিখাইতেছি দা সান সাবজেক্ট, কোনো সমস্যা নাই, আনডাউটেডলি এটা ঠিক আছে, এটা ভার্ব, এটাও ঠিক আছে। তাহলে আপনি তো ছোটবেলায় একটা জিনিসই পড়ে আসছেন, কিরে, কর্তা ক্রিয়া কর্ম সেন্টেন্সের ধর্ম মানে হচ্ছে সাবজেক্ট ভার্ব অবজেক্ট। আপনি কিন্তু এটাই পড়ে আসছেন ছোটবেলা, তোমরা এটা পড়তে পড়েছো, কিন্তু না শোনারা সবসময় এখানে অবজেক্ট থাকবে না বাবা, অনেক সময় অবজেক্ট নাও থাকতে পারে। তাহলে আমরা জানলাম কি, যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকবে ওটাকে আমরা ধরবো ট্রানজিটিভ ভার্ব, আর যে সমস্ত ভার্বের অবজেক্ট থাকবে না ওটাকে আমরা বলবো ইনট্রানজিটিভ ভার্ব। এখন এখানে তোমার কাছে মনেও হইতে পারে যে এটা অবজেক্ট, কিন্তু আসলে এটা অবজেক্ট না। এখন অবজেক্ট কেমনে চিনবো? বলতে পারো যে ভাই এই ক্লাস 1-এর পর নার্সারির পর এখন পড়াইতেছেন, তোমরা অনেকেই আছে অবজেক্ট কেমনে চিনে তুমি জানো না। পরীক্ষায় প্রশ্ন আসছে, এই যে 44 বিসিএস এর প্রশ্ন দেখাইতেছি, এই প্রশ্ন আজিদান এসেও আসছে, 44 বিসিএস এও আসছে, তো বুঝো তুমি, তোমরা অবজেক্টই চিনি না। এখন অবজেক্ট কি? অবজেক্ট হচ্ছে অনেকভাবে তুমি বলতে পারো অবজেক্টের ডেফিনেশন। আমি তোমাকে একটা জিনিস শিখাই দিচ্ছি, এটা তোমার করাই লাগবে। সেটা হচ্ছে তুমি ভার্ব একটু প্রশ্ন করবা কি দিয়া, কি এবং কাকে, হ্যাঁ, জাস্ট হোয়াট এবং হুম। ভার্বকে তুমি কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যখন অ্যান্সারটা পাবা এই দিক থেকে, ভার্বকে তুমি কি এবং কাকে দ্বারা প্রশ্ন করার পর যদি ডান দিক থেকে অ্যান্সারটা পাও তাহলে সেটা অবজেক্ট। আর আরেকটা জিনিস মনে রাখবা, অবজেক্ট সব সময় হয় নাউন, প্রোনাউন অথবা নাউন ফ্রেজ। ভালো করে শোনো, ভার্বকে, হ্যাঁ তুমি যদি এখানে অবজেক্ট নাউন দেখলে বলতে পারবা যে ভাই নাউন আছে, আই লাভ সকিনা, এখানে সকিনা একটা নাউন, তাহলে ডেফিনেটলি ভাই এখানে ট্রানজিটিভ ভার্ব। এবং সকিনাটা তো আমি দেখে বুঝে ফেললাম যে এটা নাউন। কিন্তু এখানে দেখো কিন্তু দেখে তুমি বুঝতে পারতেছো না, তাহলে তোমাকে কি করা লাগবে, প্রশ্ন করা লাগবে। সব সময় দেখা বুঝবা না, একটু কষ্ট করে প্রশ্ন করো। প্রশ্ন করতে তোমার সময় লাগবে জাস্ট 2 সেকেন্ড, বাট একটু প্রশ্নটা করে নিবা। তাহলে আমরা শিখলাম কি, প্রশ্ন করা লাগবে কাকে, কি এবং কাকে দ্বারা। কাকে প্রশ্ন করো, ভার্বকে। আর নাউন, প্রোনাউন বা নাউন ফ্রেজ, এটা একটা গেল। তাহলে এটার মাধ্যমে আমরা সলভ করতে পারবো। এখন দেখো প্রশ্ন করো তো, আমি বললাম দি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পশ্চিম দিক থেকে উঠে। এখন বলো তো, আমার দিকে তাকাও একটু, কি উঠে, কি উঠে, অ্যান্সার পাইছো? এখানে কি আছে, ইন দ্য ইস্ট মানে পশ্চিম দিকে, কি উঠে, এখানে তো কোনো অ্যান্সার নাই। হ্যাঁ সূর্য উঠে, আমার তো সাবজেক্ট দেখার দরকার নাই ভাই, আমি এখানে দেবো কাকে উঠে, কাকে উঠে, এখানে অ্যান্সার আছে। কি উঠে অ্যান্সার নাই, কাকে উঠে এখানে অ্যান্সার নাই, তার মানে এটা অবজেক্ট না। এখন তুমি বলতে পারো যে আমি যদি এরকম বলি যে শি লাভস
হার। তাহলে এখন তুমি বলো যে কাকে পছন্দ করে, কাকে, কাকে হারকে, কাকে হারকে, তাহলে তুমি অ্যান্সার পাইছো। তাহলে অ্যান্সার পাইছো মানে ট্রান্সিটিভ ভার্ব। আর এখানে তুমি অ্যান্সার পাও নাই বিধায় এটা এখানে তোমার আইটিভি অর্থাৎ ইনট্রান্সিটিভ ভার্ব। দেখো বুঝাইতে পারছি কিনা, একটু ভালো করে শুনো। বাংলা কথা তুমি দেখবা যে অবজেক্ট আছে কিনা, যদি অবজেক্ট থাকে ভার্বটা ট্রান্সিটিভ, যদি অবজেক্ট না থাকে ভার্বটা ইনট্রান্সিটিভ। এখন অবজেক্ট আছে না আছে কেমনে বুঝবো? ভাই তোমার অবজেক্ট কেমনে চিনতে হয় শিখাই দিচ্ছি। আরেকটা যদি চোরাই বুদ্ধির কথা বলো, ফাইনাল চোরাই বুদ্ধি তোমাকে একটা বলে দিচ্ছি, সেটা হচ্ছে ধরো আমরা নোটে যাই, একটু কথা বলি, একটু দেখো এটা তোমাকে লাগবে একটু। ধরো তোমাকে আমি চোরাই বুদ্ধি শিখাইলাম, হ্যাঁ, এটা দিয়েও কাজে লাগবে অনেক সময়। দেখো প্রথম কথা হচ্ছে যে আইটিভি যেটা ইনট্রান্সিটিভ ভার্ব, এটার পরে কি থাকবে জানো পোলাপান? বাংলা কথা, এটার পরে অ্যাডভার্ব থাকবে অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে। অ্যাডভার্ব অথবা অ্যাডভার্বিয়াল ফ্রেজ থাকবে। এই যে মাত্র ইন দ্য ইস্ট বলছিলাম, এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ইন দ্য ইস্ট এটা কিন্তু অ্যাডভার্বিয়াল ফ্রেজ, কারণ ফ্রেজ মানে একের অধিক শব্দ, আর অ্যাডভার্ব মানে একটা শব্দ থাকবে আর কি। যেমন আমি তোমাকে বললাম ফার্স্ট, এই দেখো বলেই দিচ্ছি একদম। কে যেন বললা, এটা অনেক ডিপ প্রশ্ন। সো কিনা রান ফাস্ট, এই দেখো রানস ফাস্ট, সে দ্রুত দৌড়ায়। এই দেখছো এখানে দেখো এই যে রানটা কোন ভার্ব? আইটিভি ইনট্রান্সিটিভ ভার্ব। কেমনে বুঝছো? ফার্স্ট একটা অ্যাডভার্ব। মানে এবার তুমি সবসময় আমি তো তোর আমার মাথায় ক্যাচ করে আমি ধরে ফেলছি, তুমি পারবা না, তখন তুমি কি করো? প্রশ্ন করো। তাহলে প্রশ্ন করো তো কি দিয়া? সো কিনা রানস, কি দৌড়ায়? অ্যান্সার আছে। কাকে দৌড়ায়? অ্যান্সার নাই। তার মানে যেহেতু অ্যান্সার পাও নাই, তাহলে এটা অবশ্যই অবজেক্ট না শোনা। আর এটা যদি অবজেক্ট না হয় তাহলে ভার্বটাও ট্রান্সিটিভ না, ভার্বটা হচ্ছে ইনট্রান্সিটিভ। দেখো হ্যাঁ এখন ধরতে পারছো। ওকে ফাইন, আশা করি বুঝাইতে পারলাম। তুমি শিখবা যে টিভির পরে কে থাকবে? নাউন অথবা প্রনাউন থাকবে। আর আইটিভি অর্থাৎ ইনট্রান্সিটিভের পরে কে থাকবে? অ্যাডভার্ব থাকবে। এই বাংলা আলাটা যদি বুঝতে পারো, তোমার ট্রান্সিটিভ ইনট্রান্সিটিভ নিয়ে আর ঝামেলা হবে না। ওকে, অনেক লম্বা ক্লাস হয়ে গেল। হ্যাঁ, একটু বলো তো দেখি কি অবস্থা তোমাদের। হয়তো বা হাবিবের পরীক্ষার আগে আমার সাথে আর দেখা হবে না, অনেকগুলো জিনিস পড়ায় দিলাম, এগুলো একটু পড়ে যাও। আর আজকের কাছে তোমাকে আমি 8টা কুলুকুলু দিলাম, 8টা কুলুকুলু ভালো করে পড়ে যেতে হবে, প্লাস আগের ক্লাসটা একটু রিভিশন দিয়ে যাবা। ওকে, আর আবার যদি পারো পুরো ক্লাসটাই এখানে থাকবে, ইউটিউবে থাকবে, প্রয়োজন থাকবে দেখে নিতে পারো, এতে হচ্ছে তোমাদের উপকার হবে আর কি। ঠিক আছে, আমি অসুস্থ, তারপরেও চেষ্টা করলাম। ক্লাসে আসার পরে আবেগ চলে আসছে, অসুস্থতা চলে গেছে লিটারেলি, কিন্তু এখন বুঝতে পারবো ঠেলা। ঠিক আছে, দোয়া করে ভাইয়ের জন্যে, আর আমি দোয়া করি তোমাদের জন্য। যে কোনো প্রশ্ন এখানে কমেন্টে করলে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, তোমার শিহাব অ্যান্সার দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ আচ্ছা, তোমাকে একদিন বললামই আমার আইডি, তোমার এই যে পোস্টমর্টেমে যেও, পোস্টমর্টেমে ভাই আছে, কোনো সমস্যা নাই। পোস্টমর্টেম, সবার পোস্টমর্টেম চলবে, বুঝছো? মানুষের না কিন্তু, ইংরেজির। মানুষের তোমরা যারা ডাক্তার হবা তোমাদের জন্য পোস্টমর্টেম ইংলিশ। হ্যাঁ, ইউটিউবে, ফেসবুক সব জায়গাতে আছে। আর ব্রেন বাজে তোমরা কমেন্ট করতে পারো, ভাই রেসপন্স করার চেষ্টা করবো। এটা তোমরা সার্চ দিলে ইউটিউবে পাওয়া যাবা। প্রথমে হয়তো তোমার কাটাচারের একটা ভিডিও আসবে, 2 নাম্বারই এটা পাবা সুন্দর কিছু। আর ফেসবুকে আমি ছাড়া পৃথিবীতে কেউ নাই। সো ফেসবুকে তুমি ইজিলি কিন্তু পোস্টমর্টেম ইংলিশের সাথে কানেক্টেড হইতে পারবা। যে কোনো প্রশ্ন, এনি কোয়েরি, ভাইকে ইনবক্স করে, ভাই আশা করবো খুব ভালো করে অ্যান্সার দেওয়ার। আর তোমাদের পরীক্ষা 5 তারিখ না, 5 তারিখ পরীক্ষা। দোয়া রইল তোমাদের জন্য। আশা করি 2টা ক্লাস, আমরা 4 ঘন্টার মতো ক্লাস নিলাম, আশা করি তোমাদের জন্য খুব ইফেক্টিভ হবে। আমি জানি না কতদূর হয়, তোমরা বলতে পারো কতদূর হবে, তবে আমি মানে এক্সপেক্ট করব ভালো একটা মার্কস ক্যারি করে নিয়ে আসবা। এতে তোমারও ভালো, তোমারই বেশি ভালো। আমার তো আর খুব বেশি ভালো নাই, তোমাদের সবচেয়ে বেশি ভালো। সবসময় দোয়া রইল। আশা করি আমি কম বেশি বুঝাইতে পারছি। ভাইয়ের জন্য দোয়া করবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।